তা আমার সমস্যা আমি ছুটির মধ্যে থাকলে আমারে বেতন দিবে কেনা তো যেহেতু করে যাবো গা না না সাউন্ড তো নাই হ্যালো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আমাদের ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই মুহূর্তে অনেকেই আমার সাথে যুক্ত আছেন, অনেকে কমেন্ট করেছেন। ধন্যবাদ সকলকে। রিকোয়েস্ট রাখবো শুরুতেই যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাকে জানাবেন। অনেকে লিখেছেন রিক্তা আক্তার, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাকে বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য। তো আপনি জানাবেন বরিশালে কোথা থেকে যুক্ত হয়েছেন। বরিশালে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি অলরেডি অনেককে মেনশন দিয়েছেন। হ্যাঁ, আখি সরকার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরিফ খান, ধন্যবাদ। অবশ্যই আপনারা আপনার টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিবেন। আমরা আজকে ন্যারেশন নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা বিভিন্ন আমরা দেখে থাকি আমাদের বাংলাদেশের চাকরির পরীক্ষায়, বিভিন্ন সেক্টরে পরীক্ষায় ন্যারেশন থেকে প্রশ্ন আসে।
আপনারা স্পষ্টভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন, ফারিয়া নওরিন, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যারা যুক্ত আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে না পেলেও সমস্যা নেই, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, গাজীপুর থেকে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, স্বাগতম আপনাকে। তাসমিন নওরিন, ফাইন, বরিশাল সদর, ধন্যবাদ আপনাকে। বরিশাল সদর আমার খুব বলতে পারেন একটা প্রাণের শহর। ওকে, ফাইন। যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, পাশাপাশি আপনার টাইম লাইনে আজকে ক্লাসটি শেয়ার দিবেন। ওকে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। মুগ্ধ, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বেশ। নন্দ দুলাল দাস, এভরিথিং অল রাইট, ওকে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, ওকে, ফাইন। তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ন্যারেশন। দেখুন, নর্মালি যদি আমরা বলি ন্যারেশনের কথা, এটা আপনারা ছোটবেলা থেকে পড়েছেন, আমি যতটুকু বুঝি 6 থেকে আমরা মূলত ন্যারেশন পড়ে থাকি, 6-7 হতে পারে বা 8 হতে পারে, আমরা ন্যারেশন পড়ি। আপনি ছোটবেলায় যা কিছু পড়েছেন আসলে সেটাই আমরা এখনো কিন্তু পড়ছি। গধূলি বেলা, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি এবং আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালো আছি, এবং ভালো আছি বলেই আপনাদের সাথে আবারও যুক্ত হতে পেরেছি, এজন্য ভালোই লাগছে। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন নন্দ দুলাল দাস, আপনাকে স্বাগতম। আচ্ছা, যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে ন্যারেশন। দেখুন, ন্যারেশনের আর একটা নাম হচ্ছে স্পিচ। তো ন্যারেশন আসুক পরীক্ষায় আর স্পিচ আসুক, তো আসলে আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাই, সেটা হচ্ছে অনেক সময় দেখি আমরা যখন সেন্টেন্সটা চেঞ্জ হয়, হতে পারে অ্যাসার্টিভ এর আপনাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো এরকম যখন আমরা সেন্টেন্সে চলে যাই তখন আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। নর্মালি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে যে ইনডিরেক্টটা আসে সেটা নর্মালি আমরা অনেকেই জানি এবং পারি, বাট আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে গিয়ে আটকে যাই, সরি ইম্পারেটিভ সেন্টেন্স আটকে যাই। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিছু সমস্যা থাকে। সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। ধন্যবাদ। তো আমি আপনাদেরকে বলবো, এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, আমরা অনেক বেশি প্রশ্ন আলোচনা করব না, অল্প প্রশ্ন আলোচনা করব, কিন্তু বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে দেখা যাবে আমরা ডিটেলসটা শিখতে পারবো। তো চলুন আমরা আলোচনা শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে আরিফ খান, অনেক দিন পর ক্লাস পেলাম। হ্যাঁ, আপনি থাকুন আমাদের সাথে, আমাদের ক্লাস এখন থেকে রেগুলার হবে। ওকে, একটা প্রশ্ন দেয়া আছে, সেই প্রশ্নটা হচ্ছে চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। এর মানে আপনাকে ইনডিরেক্ট করতে বলা হয়েছে, আপনাকে প্রশ্ন বুঝতে হবে। ইনডিরেক্ট করতে বলা হয়েছে, দ্যাট মিন ডিরেক্ট দেয়া আছে। এবার আসুন প্রশ্নটা পড়ি। আই উইল হ্যাভ, নিচ থেকে যাও, আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মাই ফাদার সেড, বিকজ আই এম নট হাংরি। দেখুন, প্রশ্নটা কিন্তু অনেক বড়। হাসি মধু, হ্যাঁ নমস্কার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই আপনি বরাবরের মতো আমাদেরকে একটু হেল্প করবেন, সেটা হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষীদের, আমাদের শুভাকাঙ্ক্ষীদের অবশ্যই মেনশন করবেন, এবং আপনি আপনার টাইমলাইন আজকে ক্লাসটি শেয়ার দিবেন। ওকে, রাধিকা কি লিখেছেন? কিছু দেখি না, এত ছোট লেখা, হাসি মধু। আচ্ছা, আজকে লেখাটা কি অনেক বেশি ছোট? আপনাকে দেখতে পাচ্ছেন না? একটু আমাকে জানান তো, আজকের লেখা কি অনেক বেশি ছোট? আমাকে একটু জানাবেন, যারা যুক্ত আছেন, যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, লেখা কি বেশি ছোট কিনা একটু আমাকে বলবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় পরবর্তী স্টেপে যাওয়াটা। লেখা কি অনেক বেশি ছোট দেখাচ্ছে? রিক্তা আক্তার বলুন, মুগ্ধ বলুন, হাসি মধু, আপনাদের কাছে আমার প্রশ্ন, লেখা অনেক বেশি ছোট মানে দেখতে সমস্যা হচ্ছে কিনা?
হ্যাঁ, সামিয়া ইসলাম, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। আপনাদের আজকে লেখা দেখতে সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন। মানে আমার এখানে স্লাইডের যে লেখাটা আছে, যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি অনেক বেশি ছোট? আচ্ছা, অরেন বিশ্বাস লিখেছেন ছোট মোটামুটি। অরেন বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লেখা অনেক ছোট বলতেছে স্টুডেন্টরা, সবচেয়ে লেখা ছোট দেখে না। হুম, কিছু কি করা আছে? হ্যাঁ, ঠিক আছে সামিয়া ইসলাম, দেখতেছি। হ্যাঁ, এখন কি ঠিক আছে দেখুন তো। হ্যাঁ, অরিন বিশ্বাস, এবার দেখুন তো, এবার ঠিক আছে কিনা। এবার দেখুন, এবার ঠিক আছে কিনা। এবার ঠিক আছে কিনা একটু জানাবেন আপনারা। এই যে, পোকা। ওকে, ঠিক আছে, চলুন আলোচনা করি, আমরা আলোচনার মধ্যে থাকি। তাহলে আমাদের যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে, আমরা বলেছিলাম এটা আপনি যদি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চান তাহলে আপনাকে প্রথমত বুঝতে হবে যে কোন সেন্টেন্সে আছে। দেখুন, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সে থাকতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকতে পারে, এরপরে অপটেটিভ সেন্টেন্সে থাকতে পারে, এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকতে পারে। আমি এখানে আপনাদেরকে দেখাবো আজকে প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা করে দেখাবো, প্রত্যেকটা সেন্টেন্স থেকে আপনি কিভাবে স্পিচের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন। তো একটু ধৈর্য সহকারে থাকবেন। যদি আপনারা বলেন ডিটেলসে পড়বেন তাহলে আমি ডিটেলসে পড়াবো, আর যদি মনে করেন না শুধু প্রশ্নগুলো আলোচনা করলেই হবে তাহলে আমি ঠিক প্রশ্ন আলোচনা করে যাব। ওকে, তো এখানে প্রশ্নটা কি দেয়া ছিল? আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মাই ফাদার সেড, বিকজ আই এম নট হাংরি। ফাহমিদা সিদ্দিক পুতুল, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, চলুন, তো এটা করার আগে আমরা একটু কথা বলবো। সেই কথাটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কিত কিছু ইনফরমেশন আমরা শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখুন, যদি আমরা বলি স্পিচ কত প্রকার, সেটা হচ্ছে দুই প্রকার, সবাই আপনারা জানেন। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা ইনডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচ মানে কি? মেসেজ অফ দ্য স্পিকার, যিনি বক্তা থাকেন তার কথা ডিরেক্ট, এটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। তো এখানেও একই অবস্থা, মেসেজ অফ দ্য স্পিকার, বাট ব্র্যাকেটে আমরা এখানে লিখবো আওয়ার ওন ওয়ার্ডস। এর মানে আমরা যখন স্পিকারের কথা, যিনি বক্তা তার কথা আমরা আমাদের ভাষায় বলবো, সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। আর যখন এই কথাটা স্পিকার নিজের ভাষায় বলবেন, হিজ অর হার অন ওয়ার্ডস, যখন স্পিকার নিজের ভাষায় বলবেন সেটা হবে কি ডিরেক্ট স্পিচ। আর স্পিকারের ভাষা কিংবা ওনার কথা কিংবা ওনার বক্তব্য যখন শ্রোতা যারা থাকেন তারা যখন তাদের নিজেদের ভাষায় বলবে সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। এই ব্যাপারগুলো কখনোই পরীক্ষা আসবে না, কিন্তু আপনাকে বোঝানোর জন্য মূলত আমি এই কথাগুলো লিখেছি এবং আলোচনা করছি। এবার আসুন, এই স্পিচের পার্ট হচ্ছে দুইটা। আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে স্পিচ দুই প্রকার, একটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এবার আসুন, এই ডিরেক্ট স্পিচের পার্ট দুইটা, যেমন হি সেজ, আই এম বিজি। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে কমার পূর্বের অংশ আর একটা কমার পরের অংশ।
তো কমার পূর্বে যে অংশটা রয়েছে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটা আছে সাবজেক্ট আর একটা আছে ভার্ব। তো এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর ভি বা রিপোর্টিং ভার্ব বলা হয়। কমার পরে একটা ফুল সেন্টেন্স দেয়া আছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তোরা সবাই জানেন, হয়তো অনেকে ভুলে যেতে পারেন, এজন্যই মূলত এই অংশটা আলোচনা করলাম। তো এবার চলুন আমরা চলে যাব ডিরেক্ট আমাদের প্রশ্নের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাই ফাদার সাবজেক্ট, এটি কমার পূর্বের অংশের সাবজেক্ট, সেড এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন আপনাকে বুঝতে হবে এই রিপোর্টিং ভার্ব যদি কোনো কারণে পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে আপনাকে এই রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন করতে হবে। তবে কখনো কখনো করতে হয় না, কখন করতে হয় না সেটাও আমরা দেখব। তো আপাতত নর্মালি এটা চিন্তা করুন, যদি কখনো আপনি দেখেন এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে আপনি রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন করবেন। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে এই অংশের টেন্সের পরিবর্তন হয় না। তবে কখনো কখনো রিপোর্টিং ভার্ব পাস্টে থাকা সত্ত্বেও আমরা পরিবর্তন করব না। কখন করব না একটু পরে দেখাচ্ছি আমি, আপাতত আমরা এই সেন্টেন্সের মধ্যে চলে আসি। আপনারা অনেকেই রাইট আনসার দিয়েছেন, আমি দেখেছি। ফয়সাল অভি, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অভিনন্দন আপনাকে। ওকে, যে কথা বলেছিলাম সেটা হচ্ছে মাই ফাদার সাবজেক্ট। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চারটা অপশনেই মাই ফাদার আছে। এরপরে সেইড, সেইডের পরিচয় কি? রিপোর্টিং ভার্ব, এর কোনো অবজেক্ট নেই। যদি কখনো দেখেন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এই সেইড পরিবর্তিত হয়ে টোল্ড হতে পারে, টেল হতে পারে। এক কথায়, যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে, তাহলে রিপোর্টিং ভার্বটা ডিরেক্টে যা থাকবে, ইনডিরেক্টে এসে কিন্তু তার একটা পরিবর্তন ঘটবে। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, যদি আপনি দেখেন রিপোর্টিং ভার্ব ডিরেক্ট স্পিচে সেস টু আছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা ইনডিরেক্টে গিয়ে টেলস হবে। যদি সেই টু থাকে ডিরেক্টে, সেক্ষেত্রে ইনডিরেক্টে গিয়ে টোল্ড হবে, ওকে। তো আমরা এখানে মাই ফাদার সেড এর কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না। যেহেতু অবজেক্ট নেই, তাহলে তো আমাকে এখানে অবজেক্ট আনতে হবে কি হবে না, কিংবা রিপোর্টিং ভার্বে পরিবর্তন হবে কি হবে না, এটা নিয়ে আমাদের কোনো টেনশন করতে হচ্ছে না। আমি ডিরেক্ট সেড নিয়ে চিন্তা করব। তো মাই ফাদার এখানে আছে, মাই ফাদার এখানে আছে, এখানে আছে, এর মানে চারটা অপশনে আমি শুরু করতে পারবো। প্রত্যেকটা অপশনে দেখতে পাচ্ছি সেড আছে। নরমালি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরে যে কমাটা থাকে, সেই কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। এর মানে দ্যাট আছে। ওকে, ফাইন। তো এরপরে আসুন রিপোর্টেড স্পিচ নিয়ে কাজ করব। রিপোর্টেড স্পিচ কোনটা? যেটা হচ্ছে ইনভার্টেড কমার মাঝে থাকে। তো আই উইল হ্যাভ আ কাপ অফ টি, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো দেখুন, রিপোর্টেড স্পিচের শুরুতে যখন দেখবেন একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টকে আপনি প্রশ্ন করবেন, ভাই তুমি কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন। এর মানে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি, আমি এখন যে কথাগুলো বলবো এগুলো লিখবো না, অবশ্যই যাদের প্রয়োজন আছে আপনারা লিখবেন। রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তো ফার্স্ট পারসন হওয়া মানে কি? আই বা উই হয়। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এই আই বা উই, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি আই বা উই হয় এবং সেটা যদি ডিরেক্ট স্পিচে হয়, আপনি যখন ইনডিরেক্ট করবেন এই আই আর উই, এটাকে আর আমরা বসাতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করে, আমি দেখব সাবজেক্টের দিকে। এর মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আমি এখন চাইলে অনেক বেশি এক্সাম্পল দিতে পারছি না, যেহেতু আমার স্পেস কম, তো যে কারণে আমি মুখে বলছি। এই টাইপের কথাগুলো আমরা একটু পরে আরো পাবো। আমি আবারও বলছি, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন হওয়া মানে কি? যদি ইউ থাকে, তাহলে আপনাকে এই ইউ কে পরিবর্তন করার জন্য যে কাজটা করতে হবে, সেটা আমরা দেখব রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে, তাহলে সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এবার আসুন থার্ড পারসন, হি, সি, ইট, যে কোনো ব্যক্তি, বস্তু, প্রতিষ্ঠানের নাম, এদেরকে বলা হয় কি? থার্ড পারসন। যদি থার্ড পারসন থাকে, এদের কোনো পরিবর্তন করতে হয় না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আই আছে, আই থাকা মানে কি? ফার্স্ট পারসন আছে, তাহলে আই পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্ব এর
সাবজেক্ট অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি বলুন তো? বলেন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? মাই ফাদার। তো এখন মাই ফাদারের সাবজেক্টিভ ফর্ম যদি আমি প্রোনাউনে নিতে চাই তাহলে অবশ্যই হবে হি। তাহলে আমি দেখতে পাচ্ছি দ্যাট এর পরে এখানেও আছে হি, এখানেও আছে হি, এখানেও আছে হি। ওকে, আমি অনেক বেশি আলোচনা করছি, ইচ্ছা করি প্রথম প্রশ্নটা একটু আলোচনা করব, জাস্ট অ্যাসার্টিভ সম্পর্কিত আলোচনা করার জন্য। এবার আসুন, এখানে আছে উইল। উইল, মডাল অক্সিলারিজ উইল ডিরেক্টে থাকলে এটা ইনডিরেক্টে গিয়ে উড হয়ে যায়। তাহলে আমরা চারটা অপশনের মধ্যে একমাত্র অপশন এ দেখতে পাচ্ছি উইলই আছে, তাহলে এটা বাদ। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উড আছে। ওকে, তো উডের পর আমাদের এখানে ছিল হ্যাভ। তো আমি দেখতে পাচ্ছি অপশন ডি এখানে দেয়া আছে হ্যাজ, তাহলে আমি অপশন ডিও বাদ দিব, আমি বি আর সি রেখে দিব। আচ্ছা, এখানে স্পেলিং মিস্টেক আছে, এখানে হ্যাভ হবে। তো হ্যাভ এর পর অতিরিক্ত একটা ভার্ব হিসেবে হ্যাড নেওয়া হয়েছে। তো আমি তো এখানে অতিরিক্ত ভার্ব হ্যাভ এর পরে হ্যাড নিব কি নিব না সেরকম তো আমার এখানে কোনো প্রশ্ন আসে না। কারণ কি? কারণ আমাদের এখানে বলা হয়েছে যে পাস্টে আছে রিপোর্টিং ভার্ব, পরের অংশে টেন্সের পরিবর্তন করতে হয়। বেশ ভালো, তো আমি তো অলরেডি টেন্সের পরিবর্তন করেছি, উইলকে আমি উড করেছি, তো আমাকে তো নতুন করে হ্যাড আনার কোনো প্রয়োজন নেই। আমি উইলের পরিবর্তন করেছি, উড লিখেছি, এর মানে আনসার হবে কি মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ আ কাপ অফ টি। এবার আসুন বিকজ, এখানে কনজাংশনের পরে আরো একটা রিপোর্টেড স্পিচ রয়েছে, আই এম নট হাংরি। তো এই আই মানে কি? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট কি ছিল? মাই ফাদার। এখন এই মাই ফাদারের সাবজেক্টিভ ফর্ম কি? হি। তাহলে আমি হি বসালাম আই এর পরিবর্তে, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আপনারা মাথায় রাখবেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যদি কখনো দেখেন ডিরেক্ট স্পিচ প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে, তাহলে এটাকে যখন আপনি ইনডিরেক্ট করবেন তখন সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট হওয়া মানে কি? ওয়াজ বা ওয়্যার, আর হি এর পর তো অবশ্যই ওয়াজ বসে, যেহেতু হি সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তো বাকি অংশ সব যেমন আছে তেমনই থাকবে। অপশন হিসেবে আমরা সি কে রাইট আনসার হিসেবে নিব। সবাই কি বুঝতে পেরেছেন? আমি ইচ্ছা করে অনেক বেশি আলোচনা করেছি, কারণ আমি জানি অনেকের টোটালি সমস্যা নেই, ডিরেক্ট প্রশ্ন দেখা মাত্রই আনসার করতে পেরেছেন, বাট অনেকের সমস্যা ছিল, এজন্য একটু বেশি ডিটেলস আলোচনা করেছি। আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে রিপোর্টের স্পিচ এর টেন্সের পরিবর্তন করতে হয় না, বাট পাস্ট টেন্সে থাকলে মানে সেইড থাকলে টেন্সের পরিবর্তন করতে হয়। বাট এই এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি আপনারা এটা ট্রাই করুন তো। The teacher said, সবাই লিখবেন, আপনারা কমেন্টে লিখবেন, ডিরেক্ট কমেন্টে এটা আনসারটা লিখবেন। The teacher said to me, ice floats on water. করুন তো এটা। The teacher said to me, ice floats on water. এটা আনসার কি হবে? খুব দ্রুত লিখবেন। এরপর আমি আরো একটা প্রশ্ন দিচ্ছি, Trump said to me, I went home and punished my girlfriend. ওকে, আচ্ছা, আপনারা অনেকে আনসার দিয়েছেন। কি লিখেছেন? জান্নাতুল ফেরদাউস লিখেছেন, দ্য টিচার টোল্ড মি দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার। হাসি মধু লিখেছেন, দ্য টিচার টোল্ড মি দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার। হাসি মধু লিখেছেন, সাইন্টিফিক ট্রু, নো চেঞ্জ, ফাইন। সামিয়া ইসলাম কি লিখেছেন? দ্য টিচার টোল্ড মি দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার। হ্যাঁ, দেখুন আমরা নর্মালি কি শিখেছি? নর্মালি শিখেছি এই পাশে যদি সেড থাকে এর মানে
পাস্ট ফর্মে থাকে বা পাস্ট টেন্সে থাকে, আমরা রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আমরা রিপোর্টেড স্পিচের কি করি, টেন্সের পরিবর্তন করি। তো আমি কিন্তু এটাও বলেছিলাম সব সময় যে পরিবর্তন হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনাকে মাথায় রাখতে হবে রিপোর্টেড স্পিচ যদি আর এস মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে আপনাকে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। আবারও বলছি, যদি রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথে থাকে অথবা সায়েন্টিফিক ট্রুথে থাকে অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্টে থাকে, তাহলে আপনাকে কখনোই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে না। কখন করতে হবে না? রিপোর্টিং ভার্ব পাস্টে থাকা সত্ত্বেও। এবার আসুন পরের প্রশ্নটা। ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্পের কথাই আমি বলেছি, সে তুমি আমাকে বলেছিল, বললে তো ভালোই হতো। যাই হোক, একটু কল্পনা করলাম, আই ওয়েন্ট হোম, আমি বাসায় গিয়েছিলাম, অ্যান্ড পানিশড মাই গার্লফ্রেন্ড। এরপর সে কি করেছে? বাসায় গিয়ে গার্লফ্রেন্ডকে পানিশড করেছে, মানে শাস্তি দিয়েছিল। আচ্ছা দেখি আপনারা কি কি আনসার লিখেছেন। কুয়াশার অন্তরালে আগেরটা আনসার দিয়েছেন, রাইট আনসার, আপনাকে ধন্যবাদ। হাসি মধু, ট্রাম্প told me that she had gone home and punished her girlfriend. ওকে, জান্নাতুল ফেরদাউস, ট্রাম্প ইনফর্মড মি। ওকে, কোনো সমস্যা নাই, আমরা টোল বানাতে পারবো, ইনফর্ম দিতে পারবো। দ্যাট হি ওয়েন্ট হোম অ্যান্ড পানিশড হিজ গার্লফ্রেন্ড। ওকে, আর কেউ? একটু চেষ্টা করুন, আপনাকে পারতেই হয় ব্যাপারটা এমন না, একটু চেষ্টা করে দেখুন পারা যাবে কি। আচ্ছা দেখুন, আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। দেখুন, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, নরমালি আমরা কি করি? রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন করি। তো একটা বিষয় মাথায় রাখবেন, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করি এবং করাটা স্বাভাবিক। তবে আমরা সবসময় যে পরিবর্তন করব ব্যাপারটা এমন নয়, কারণ আমরা অলরেডি একটা রুলস দেখেছি। যদি সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করি না। পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকা সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচ এ একাধিক ভি2 থাকে, ভি2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম থাকে। একাধিক ভি2 থাকা মানে কি? ভার্বের পাস্ট ফর্ম থাকা। তাহলে আমরা টেন্সের পরিবর্তন করতে পারবো না। তো আপনারা অনেকেই টেন্সের পরিবর্তন করেছেন। আচ্ছা, হাসি মধ্যে কি লিখেছেন স্যার? ট্রাম্পকে টুম্পা ভাবছে। আচ্ছা, কেউ হয়তো টুম্পা লিখতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, অনেকেই এই ব্যাপারটা বুঝতে পারেননি, আপনারা কি করেছেন? এখানে টেন্সের পরিবর্তন করেছেন। আজকে ক্লাসের শুরুতেই অনেকে এই ব্যাপারটাতে এসে একটা কট খেয়েছেন, সেটা হচ্ছে আপনারা টেন্সের পরিবর্তন করেছেন না। আমরা রিপোর্টিং ভার্বকে পাস্ট টেন্সে দেখেই যে রিপোর্টের স্পিচ এর টেন্সের পরিবর্তন করব, সম্ভব না, এটা করা যাবে না। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে শুধু পার্সনের পরিবর্তন করব। ট্রাম্প টোল্ড মি, কমার স্থলে অবশ্যই দ্যাট। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সবসময় কি হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আচ্ছা, সোনিয়া হক কি লিখেছেন? ভিডিও আটকে থাকে আর কারোই হচ্ছে। আচ্ছা, একটু জানাবেন, আমাদের এখানে মনে হয় নেট সমস্যা নেই। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ট্রাম্প, এর মানে এই ব্যক্তির সাবজেক্টিভ ফর্ম যদি আমরা প্রোনাউনে নেই তাহলে হবে হি। ওয়েন্ট, যা আছে তাই হবে, হি ওয়েন্ট হোম অ্যান্ড পানিশড। মাইকে আমরা কি করব? হিজ বানাবো, কারণ মাই সাবজেক্টটা, সরি মাই পজিটিভটা এটা ফার্স্ট পারসন থেকে এসেছে। যেহেতু ফার্স্ট পারসন থেকে এসেছে, তাহলে এর পজিটিভ অবশ্যই ফার্স্ট পারসনে থাকবে। এখন আমরা তার ফার্স্ট পারসনে রাখতে পারবো না, যেহেতু ট্রাম্প থার্ড পারসন, তাহলে এর থার্ড পারসন পজিটিভ হবে, হিজ গার্লফ্রেন্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু চাইলেই কখনো রিপোর্টিং ভার্বকে পাস্ট টেন্সে দেখেই টেন্সের পরিবর্তন করতে পারবো না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে, চলুন আমরা এই প্রশ্নটা আনসার করি।
She said to her son, "You must respect your teacher." ওকে, পরবর্তী প্রশ্নটা দেখুন তো। She said to her son, "You must respect your teacher." দেখুন, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে হলে আপনাকে মাঝে মাঝে মডালস এর পরিবর্তন করতে হয়। তো মডালস এর পরিবর্তন করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, শ্যাল থাকলে কি করতে হয়? শুট করতে হয়। এখন আপনি শ্যালকে শুট করবেন, পাশাপাশি এই শ্যালকে কিন্তু আমরা চাইলে আবার উডও লিখতে পারবো। লিখতে পারবো নয়, লিখতে হবে। উইলকে আমরা করব উড। মাস্ট 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 হ্যাড টু। এরপর লিখেন মে, মাইট। আমি মোটামুটি যেগুলো আসার মতো সেগুলো লিখে দিচ্ছি। ক্যান, কুড। আমি লিখেছি শ্যাল থাকলে শুড, শ্যাল থাকলে উড, উইল থাকলে উড, মাস্ট থাকলে মাস্ট, মাস্ট থাকলে হ্যাড টু, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। বাট আপনার প্রশ্ন হতে পারে, আপনাদের কাছে এই প্রশ্ন থাকতেই পারে, সেটা হচ্ছে শ্যাল থাকলে শুড কখন বসবে, শ্যাল থাকলে উড কখন বসবে। দেখুন, যদি কখনো দেখেন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পরে সাবজেক্ট ফার্স্ট পারসন এসেছে, সেক্ষেত্রে আপনি যদি আপনার সামনে মানে ডিরেক্টে যদি শ্যাল থাকে, শ্যালকে শুড বানাতে পারবেন, মানে একমাত্র ফার্স্ট পারসন থাকলে। বাট আপনি সকল পার্সনের ক্ষেত্রে, মানে অল পার্সনের ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারবেন। এর মানে আপনি যদি দেখেন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পরে আপনার সাবজেক্টটা ইউ, এবং ইউ এর পরে আপনাকে শ্যালের পরিবর্তন ঘটাতে হবে, তাহলে আপনি উড বসাবেন। আপনি সেক্ষেত্রে শুড বসাতে পারবেন না, কারণ শুড হয় একমাত্র ফার্স্ট পারসন থাকলে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেক্ষেত্রে আমরা শুড বসাতে পারবো, অন্যথায় কিন্তু আমরা শ্যালকে পরিবর্তন করে উড বসাবো। আরেকটা আসুন, মাস্ট। মাস্ট থাকলে মাস্ট লিখতে হয় যদি ম্যান্ডেটরি কোনো কিছু বোঝায়, যেই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক কিছু বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝায়, এক্ষেত্রে আমরা মাস্টের কোনো পরিবর্তন করব না। বাট মাস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, যদি নর্মাল স্টেটমেন্ট হয়, মানে স্বাভাবিক অর্থ প্রকাশ করে স্বাভাবিক বাক্যের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা মাস্টকে হ্যাড টু তে নিব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার চলুন, শি সেড টু হার সন, এর মানে মা তার ছেলেকে বললেন, ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার। তাহলে সোনিয়া হক, হ্যাঁ, ভুলে যাবেন না, আপনাদেরকে আমি ভুলতে দিব না। আমি অনেকদিন ছিলাম না, আমি দুঃখ প্রকাশ করছি, আমি আপনাদেরকে ভুলতে দিব না। আপনারা আশা করি পারবেন। আর এই খুঁটিনাটি ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে, এগুলো অবশ্যই লিখে রাখবেন, তাহলে আর ভোলার সম্ভাবনা নেই। আমি এখন মোটামুটি নিয়মিত আপনাদের সাথে থাকবো। ওকে, শি সেড টু হার সন, এর মানে যেহেতু সেড টু আছে, এরপর একটা অবজেক্ট আছে। মাথায় রাখবেন, যদি কখনো সেইড এর পরে টু থাকে, সহজ কথা, আপনাদেরকে কনফিউজ করার জন্য অনেক ভাবে প্রশ্ন করা যায়। তো সেইড এর পরে যদি কোনোভাবে টু থাকে, তাহলে টু এর পর অবশ্যই একটা অবজেক্ট থাকবে, থাকতেই হবে। তাহলে দেখেন, টু আছে, টু এর পর অবশ্যই অবজেক্ট আছে হার। তাহলে যদি অবজেক্ট থাকে এবং এর পূর্বে টু থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সেড টু থাকা মানেই হচ্ছে এখানে টোল্ড হবে। তো আমরা কি করব, এখানে টোল্ড আছে কিনা সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টোল্ড আছে, এখানেও একটা টোল্ড আছে। এখন অ্যাডভাইসড এবং সাজেস্ট দুইটা যে অপশন দেয়া আছে এখানে, অ্যাডভাইসড এবং সাজেস্ট। আপনার প্রশ্ন হতে পারে, এখানে মা সন্তানকে বলেছেন বা ছেলেকে বলেছেন, তুমি তোমার শিক্ষকদের সবসময় সম্মান করো। আপনার কাছে মনে হতে পারে যে এক্ষেত্রে এটা তো একটা পরামর্শ বোঝাচ্ছে, সাজেস্ট বা অ্যাডভাইস বা উপদেশ বোঝাচ্ছে। দেখুন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যদি কখনো সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়, ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার, এর মানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডভাইস এবং সাজেস্ট বসে না। তাহলে কোথায় বসে? যদি কখনো কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, মেইন ভার্ব দিয়ে শুরু হওয়া মানেই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ এই সূচক শব্দগুলো বসাতে পারবো। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এ আর বি কেটে দিব। দেখুন, পরীক্ষার হলে আনসার করাটা একদম সহজ, কিন্তু আমরা টেনশন করতে 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 সময়টা নষ্ট করি। আমি দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাহলে আমি তো ইনস্ট্যান্ট
1 সেকেন্ডের মধ্যে আমি কি করব, অ্যাডভাইস এবং সাজেস্ট যুক্ত অপশন দুটো কেটে দিব। এর মানে আমার জন্য একদম সহজ হয়ে যাবে সি এবং ডি এই দুটো অপশন থেকে আনসার বের করাটা, কারণ আমি জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনোই অ্যাডভাইস অথবা সাজেস্ট বসে না। এবার আসুন, কমার পরিবর্তে কি বসে, দ্যাট বসে। শি টোল্ড হার সন দ্যাট, এই পর্যন্ত দুইটা অপশনই ঠিক আছে। তো এখানে ইউ, আমি বলেছিলাম রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তো রিপোর্টিং ভার্ব কি ছিল, সেড টু, এর অবজেক্ট কি, হার সন। এখানে হার দেখা মানে এই নয় যে আমি এখানে হারকে শি করবো, হার সন মানে তার ছেলেকে বলেছেন, তাহলে ছেলে অবশ্যই কি হবে, এর সাবজেক্ট কি হবে, হি। এখন এখানে ইউ পরিবর্তিত হয়ে কি হবে, হি হবে। কারণ কি, বলা হয়েছে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, তাহলে ইউ কে আমরা এবার বানাবো হি। এই যে হি করা আছে বাট এখানে সি, এবং এটা ভুল। এবার আসুন, রেসপেক্ট করতে বলা হচ্ছে কাদেরকে, বাবা মা অথবা শিক্ষকদের। তো এটা তো আপনার ম্যান্ডেটরি কাজ, তো এক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না। তো আনসার হবে কি, অপশন সি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা চলুন নেক্সটে যাই, দেখি নেক্সটে কি আছে। What is the correct indirect form of he said you had better see a doctor? তো এটা আনসার করুন সবাই। হ্যাঁ, অনেকে কট খেয়েছেন, মানে আপনারা অপশন ডি আনসার করেছিলেন, হয়তো কেউ না। একটু বুঝে শুনে আনসার করবেন, দেখবেন খুব সহজেই আপনি 4টা অপশনের মধ্যে, আপনারা জানেন আমি বরাবরই আগে অপশন বাদ দেই, আমি যতটুকু পরে তার মধ্যে কিছুটা আপনাকে কৌশল শেখানোর চেষ্টা করি। এই যে কট, আপনাদেরকে কট দিয়ে এটা একটা কৌশল শেখানো ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, বিশ্বাস সাধনা, নমস্কার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নের আনসার কি হবে বলুন। আসিফ আমলা, ধন্যবাদ আপনাকে। তো আপনারা অনেকে আনসার দেন প্রশ্ন নাম্বার লিখে, তারপর আনসার করেন, এই ব্যাপারটা খুবই ভালো লাগে। কিন্তু আবার অনেকে কি করেন, প্রশ্ন নাম্বার লিখে ডিরেক্ট লিখেন সি। এখন এটা আপনি 3-এর 4-এর 5-এর কত নাম্বারে বুঝবো? এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রশ্ন নাম্বার লিখবেন। এই যে এইমাত্র আনসার করেছেন বিশ্বাস সাধনা 3C, মিথিমণি 3C, সামিয়া ইসলাম 3C, সোনিয়া হক 3C, হাসিমুদ। এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে যখন আপনারা প্রশ্ন নাম্বার লিখে আনসার করেন, তখন আমার বুঝতে একটু সহজ হয়। আচ্ছা, আপনারা আনসার করেছেন he suggested that he had seen a doctor. ওকে, ফাইন। তারপর কেউ আনসার করেছেন বি, হি অ্যাডভাইসড দ্যাট হি শুড সি আ ডক্টর। ওকে, সামিয়া ইসলাম কি লিখেছেন, হি সাজেস্টেড দ্যাট হি হ্যাড সিন আ ডক্টর। ওকে, আমি জানি না আজকে আপনাদের কপালে কি আছে, ন্যারেশন ক্লাসে আমি আপনাদের কতটা কট দিব। আমার আসলে এতটা প্রিপারেশন ছিল না যে মানে অনেক বেশি কট দিব। তো আমার কাছে মনে হচ্ছে আপনারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কট খেয়ে যাচ্ছেন। আমি এখন পর্যন্ত রাইট আনসার পাইনি। আচ্ছা, কি লিখেছেন, শামীম রেজা ক। ওকে, শামীম রেজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সোনিয়া হক কি লিখেছেন, হি অ্যাডভাইসড হিম টু সি আ ডক্টর, সোনিয়া হক। ওকে, চলুন দেখুন, যারা বি সি আনসার করেছেন আনসারটা ভুল, যারা এ আনসার করেছেন তারা আজকের জন্য বা ছোটখাটো একটা কট থেকে রেহাই পেয়েছেন। আনসার এটা হবে, আপনি চিন্তাও করতে পারবেন না পরবর্তী কথাগুলো আমি কি বলবো। এখানে আনসার হবে অপশন এ। বাংলাদেশের অনেক ইংরেজি বইতে বি বা সি আনসার করতে পারে, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না। ওকে, ঠিক আছে, আপনারা 1000বার কট খেতে থাকুন, আমি আশা করি আমার কটে আপনার কিছুটা আসলে উপকার হবে। ওকে, যে কথাটা বলেছিলাম, এখানে অনেক বইয়ে বি বা সি দেয়া আছে, অনেক বইয়ে, এটা আপনাদের দোষ না, বা ডিও দেয়া থাকতে পারে, যেহেতু যারা বি দিতে পারে সি দিতে পারে তারা ডিও দিতে পারে, তো এটা আপনাদের দোষ না। আপনারা যারা আনসার করেছেন, এই প্র্যাকটিস করেছেন, চিন্তা করেছেন, আপনাদের এই চিন্তাকে আমি সম্মান জানাই, আপনাদের এই চিন্তাকে আমি স্যালুট জানাই, সম্মান জানাই। ওকে, হি সেড ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। দেখুন, হ্যাড বেটার, এটাকে দেখলে মনে হয় হ্যাড এটা পাস্ট পারফেক্টের বেটার একটা ভার্ব, নরমালি অনেকে মনে করে। দেখুন, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি অ্যাডজেক্টিভ প্লাস এটি হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে।
একমাত্র একটা বিষয় মাথায় রাখবেন, ডিগ্রির পরিবর্তন হয় অ্যাডজেক্টিভে। তো বেটারকে যদি আমরা দেখি তাহলে এটা অ্যাডজেক্টিভ এবং একটা ডিগ্রি এবং কম্পারেটিভ ফর্মে আছে। আর হ্যাড, এই হ্যাড এর আলাদা করে যদি হ্যাড এর কথা চিন্তা করেন, এটি হচ্ছে হ্যাভ, এটির ভি2। ভি2 মানে হ্যাড। আপনি বলতে পারেন হ্যাভ একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, এই হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আমরা নরমালি চিন্তা করলে আমরা বলতে পারি না সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, মানে ইউ হ্যাড বেটার সি আর ডক্টর। এখন অনেকের কাছে মনে হবে হ্যাড যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। না, দেখুন হ্যাড আর বেটার, হ্যাড আর বেটার, এই সমগ্র অংশটা মিলে একটা মডালস হয়েছে, একটা মডাল অক্সিলারিজ হয়েছে। তো যখন আমরা দেখবো কোন সেন্টেন্সে হ্যাড বেটার থাকে, উড রেদার থাকে, এরা যেহেতু মডালস নয়, ডিরেক্ট এদেরকে মডালস বলা যাবে না, তবে এরা মডালস এর মতো কাজ করে। যাই হোক, এরা মডালস না হোক কিন্তু মডালস এর মতো, এর মানে আমরা কি জানি, মডালস এর পরে কি হয় বলুন তো, ভার্বের বেস ফর্ম হয়। মডালস এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটি মডালস, এবং এরপরে সি ভার্বের বেস ফর্মে আছে, ভার্বের বেস ফর্মে আছে। আমরা আরো একটা বিষয় জানি, সেটা হচ্ছে মডালস যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই মডালস এর একটা ক্যাপাসিটি আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে মডালস সেন্টেন্সের অর্থটাকে একটা নতুন রূপ দিতে পারে। সেই রূপটা কি হতে পারে? ভালো মন্দ, উচিত অনুচিত। আমরা নর্মালি চিন্তা যদি করি তাহলে শুড দ্বারা আমরা কি বুঝি? উড দ্বারা। এদের দ্বারা কি আমরা মাঝে মাঝে মে, মাইট, মাস্ট, এদের দ্বারা কি আমরা উচিত অনুচিত, বাধ্য বাধকতা, নীতি নৈতিকতা, এই সম্পর্কিত কিন্তু অর্থ বুঝে থাকি। এর মানে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, যখন কোনো সেন্টেন্সে মডালস বসে, সে কিন্তু নরমালি একটা অ্যাসার্টিভ যে স্টেটমেন্ট আমরা দেই তার থেকে কিন্তু ভিন্নভাবে অর্থ দেয়। এর মানে আপনি বলতে পারেন কোনো সেন্টেন্সে মডালস বসা মানে হচ্ছে সেক্ষেত্রে একটা উচিত অনুচিত, নীতি নৈতিকতার সম্পর্ক থাকে। ওকে, এই কথাটা বলার একটা কারণ আছে। ইউ হ্যাড বেটার সি আ ডক্টর, আমি যদি কোনোভাবে এই মডালসটাকে বাদ দেই, হ্যাড বেটার এই শব্দটাকে বাদ দিয়ে দেব, আমি যদি বলি ইউ সি আর ডক্টর, তাহলে তো সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে। আর এই মডালসটা যদি আমি বাদ দিই তাহলে আমাকে এই ইউটাও বাদ দিতে হচ্ছে। কেন বাদ দিতে হচ্ছে জানেন? এই মডালসটার পূর্বে কে বসেছে, মানে এটা যদি ভার্ব হয়, মডালস যদি ভার্ব হয় তাহলে এর পূর্বে কে বসেছে? সাবজেক্ট বসেছে। তাহলে আমার কাজ হচ্ছে আমি এটাকে যদি বাদ দিই তাহলে আমাকে ইউ বাদ দিতে হবে। তাহলে আমি একটু সেন্টেন্সটা লিখবো, হি সেড সি আ ডক্টর। এবার আপনারা করেন তো এটা, হি সেড সি আর ডক্টর। কেউ আপনাকে বললেন তুমি ডাক্তার দেখাও, তুমি ডাক্তার দেখাও, এর মানে ওনার কাছে মনে হয়েছে আপনি অসুস্থ আছেন, এই মুহূর্তে আপনার ডাক্তার দেখানো উচিত। আপনাকে উনি একটা পরামর্শ দিয়েছেন নাকি উপদেশ দিয়েছেন, এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। ডাক্তার দেখানো এটা পরামর্শ হতে পারে, উপদেশও হতে পারে। আপনি পরামর্শতে নিতে পারেন, উপদেশও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনাকে স্ট্রাকচার মেনটেন করতে হবে। যদি আপনি ইম্পারেটিভ সেন্টেন্সে পরামর্শতে নিতে চান অথবা উপদেশে নিতে চান তাহলে সম্পূর্ণ ভিন্ন প্যাটার্ন, সম্পূর্ণ কিন্তু ভিন্ন প্যাটার্ন। যদি আপনি পরামর্শতে নিতে চান তাহলে কি হয়? সাজেস্ট টু অথবা প্রপোজ টু হয়। ওকে, আর যদি আপনি ডিরেক্ট উপদেশে নিতে চান তাহলে আপনাকে কিন্তু এই সাজেস্ট টু, প্রপোজ টু এগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমরা ডিরেক্ট যদি উপদেশে নেই, এর মানে এই ব্যক্তি আপনাকে কি করেছে? উপদেশ দিয়েছেন। হি, তো সেটকে আমরা পরিবর্তন করবো, যেহেতু উপদেশ দিয়েছেন অ্যাডভাইসড। এখন দেখেন এখানে অপশন এ হিম দেয়া আছে, হি অ্যাডভাইসড, হি সেড সি আর ডক্টর। আমি তো এখানে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না যে আমি এটা দেখে এখানে একটা রিপোর্টিং ভার্ব নিয়ে আসবো। যেহেতু এখানে সাবজেক্ট নেই তাহলে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। এখানে একটা যে হিম দেয়া আছে, হিমের একটা খেলা আছে, এটা দেখাচ্ছে। এবার আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে হারও দিব। আপনাদের অপশনে এখানে হিম দেওয়া আছে, এখানে তো হারও দেয়া থাকতে পারতো, এজন্য আমি দুইটাই দেবো, হি অ্যাডভাইসড হিম অর হার। এর মানে এখানে হি সেড টু হিম অর হার এটা ছিল, বাট এটা দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু শব্দ, কিছু ওয়ার্ড বা ফ্রেজ উজ্জ্ব থাকবে, এগুলো আপনাকে বুঝে নিতে হবে। হি অ্যাডভাইসড হিম অর হার, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্স মানে রিপোর্টেড স্পিচ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব
আমরা এই যে কমার স্থলে ডিরেক্ট পজিটিভে থাকলে টু, যেহেতু সি আর ডক্টর একটা পজিটিভ সেন্টেন্স, তাহলে আমরা কমার স্থলে টু বসাবো। যদি এটা নেগেটিভ সেন্টেন্স হতো তাহলে কমার স্থলে আমরা নিতাম নট টু, যেহেতু পজিটিভ টু বসাবো। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইন্ডিকেট করার সিস্টেম হচ্ছে, আপনি যে কোনো নিয়মে করুন না কেন, আপনি যে কোনো ফরম্যাটে যান, সিস্টেম হচ্ছে আপনি মেইন ভার্ব থেকে যা কিছু থাকবে সব লিখবেন। তাহলে আমি এখানে মেইন ভার্ব কি সি আর ডক্টর যা আছে সবই লিখবো। এখন আমরা যদি এই প্যাটার্নটা মেনটেন করি তাহলে আমাদের আনসার নিতে হচ্ছে অপশন এ, হি অ্যাডভাইসড হিম টু সি আ ডক্টর। এখন আপনার প্রশ্ন হতে পারে আমরা এটাকে পরামর্শ হিসেবে নেব, আমি এটারও একটা চ্যালেঞ্জ আপনাকে দেখাবো। আপনি পরামর্শ হিসেবে নেবেন, কোনো সমস্যা নেই, আপনি পরামর্শ হিসেবে নিতেই পারেন। পরামর্শ হিসেবে নিতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, রিপোর্টিং ভার্বের পরে আপনাকে দ্যাট ব্যবহার করতে হবে, মানে কমার স্থলে আপনাকে দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাটের পরে সাবজেক্ট বসিয়ে আপনাকে কি করতে হবে, শুড ব্যবহার করতে হবে। এখন আমি যদি প্রপোজড বা সাজেস্ট নিতে চাই তাহলে দেখুন তো কোথাও কি এখানে দ্যাট আছে, বাট এখানে কিন্তু আবার কি নেই, দ্যাট নেই। এখানে কি শুড আছে, এখানেও শুড নেই, তাহলে কি আমি সি বার নিতে পারবো? আপনাদের প্রশ্ন হতে পারে স্যার আমরা দেখতে চাই কমার পরে আমরা দ্যাটও ব্যবহার করব এবং শুডও ব্যবহার করব। তাহলে চলুন এরকম একটা সেন্টেন্স আমরা দেখি, তাহলেই আপনি সহজেই এই ব্যাপারগুলো বুঝতে পারবেন যে আমি কখন অ্যাডভাইস নিব, কখন সাজেস্ট অথবা প্রপোজ নিব। যেমন দা ওল্ড ম্যান said to me, let's wait for the bus. The old man said to me, let's wait for the bus. দেখুন, আচ্ছা একটা কথা, সোনিয়া হক কি লিখেছেন, মি হওয়ার কথা না, মি কোথায় হবে, অবজেক্টে। মি অবজেক্টে দিতে চাচ্ছেন না, মি হি সেড টু মি, মানে আপনি বুঝতে পেরেছি, আপনি এখানে ইউ দেখার কারণে অবজেক্টে মি দিতে চেয়েছেন। আমি তো ইউটাকে টোটালি বাদ দিয়েছি, তাহলে আমি মির মধ্যে যাব না এবং মি নিয়ে আমি তো চিন্তা করবো না, আমি ডিরেক্ট ইউ আর মডাল অক্সিলারিজটা বাদ দিয়েছি, হ্যাড ভার্ব। আমি তো মেইন ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু হ্যাড বেটার দ্বারা কি বোঝায়, হ্যাড বেটার দ্বারা উচিত অনুচিত এই টাইপের কোনো কথা বোঝাচ্ছে, আর উচিত অনুচিত বোঝানো মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমার মেইন ভার্ব দরকার। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ব দিয়ে, তাহলে এই অংশটা আপনার দরকার নেই। এখন আপনি এই অংশটা বাদ দিবেন আর ইউ রেখে দিবেন, সেটা তো হবে না, তাহলে তো আর ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। আপনি যখন এই অংশটা বাদ দিবেন এর সাথে ইউ বাদ দিবেন, ইউ বাদ দিলে আপনাকে কিন্তু আর মি নিয়ে ভাবতে হবে না, কারণ ইউ থাকলেই কেবল আপনাকে মি নিয়ে ভাবতে হবে যে এখানে অবজেক্ট মি হতে পারতো, যেহেতু ইউই বাদ তাহলে আমি তো মি নিয়ে ভাববো না। ওকে, আচ্ছা কোথায় ছিলাম আমরা, দ্য ওল্ড ম্যান সেড টু মি লেটস ওয়েট ফর দ্য বাস। দেখুন কখনো যদি দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয়েছে, একমাত্র লেটস, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এই লেটস থাকা মানে প্রস্তাব বোঝাচ্ছে, লেটস থাকা মানে প্রস্তাব বোঝাচ্ছে, শুধু একটা শব্দ আর কিছুই না, লেটস। লেট হিম নয়, লেট মি নয়, লেট দেম নয়, লেট হার নয়, একটা শব্দ শুধু লেটস। এছাড়া আর যত লেট আছে, লেট হিম হতে পারে, লেট দেম হতে পারে, লেট হার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে এই রুলস অ্যাপ্লাই করবে না। ওকে, তো আমরা কি বুঝলাম, একটা শব্দ তার নাম হচ্ছে লেটস, লেটস থাকা মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে, আর ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে আমরা এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা প্রপোজ টু অথবা সাজেস্ট টু বসাবো। তাহলে চলুন আমরা এটাকে লিখে ফেলি, দা ওল্ড ম্যান, এই সেট টুর পরিবর্তে আমি এখন বসাতে পারবো প্রপোজ টু অথবা সাজেস্ট টু। যেহেতু সেট পাস্ট ফর্মে আছে আপনাকে কি করতে হবে, পাস্টে নিতে হবে, প্রপোজড। আবার আজকে কেউ প্রপোজ করেন না কেউ রে, এটা দেখা যে স্যার তো আমাদেরকে প্রপোজ দেখাই দিয়েছে, আমরা এবার প্রপোজ করা শুরু করে দিই। তো আসুন, দ্য ওল্ড ম্যান প্রপোজ টু, আপনি এখানে চাইলে কিন্তু সাজেস্টেড টু ব্যবহার করতে পারতেন, অবজেক্ট কি আছে, মি আছে, কমার পরিবর্তে আমরা কি নিব, দ্যাট নিব। এবার আসুন সাবজেক্ট, আপনাকে এখানে একটা সাবজেক্ট বসাতে হবে। দেখুন এই লেটস মানে কি, লেটস মানে কি, লেট আজ, তো আজ এর সাবজেক্ট কি বলুন তো, উই, তাহলে আমি কি এখানে উই নিব, বলুন তো, আমি কি এখানে উই নিব, বলেন। আমি বলেছি লেটস মানে হচ্ছে এখানে এই এস দ্বারা কি বোঝাচ্ছে, আজ বোঝাচ্ছে, আর আজ এর সাবজেক্টিভ ফর্ম কি, উই, আমি কি এখানে উই নিব নাকি দ্য ওল্ড ম্যান
এটার সাবজেক্ট মানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাবো? বলুন তো দেখি, নাকি ভুলে গেছেন সব? দেখুন, এই আজ এর সাবজেক্টিভ ফর্ম কি? উই, কারণ এখানে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে, আমরা উই বসাবো এবং এখানে একটা মডালস বসাবো যেটা দ্বারা উচিত বোঝায়। এই যে একটু আগে বললাম, মডালস মানে এর সাথে একটা নীতি নৈতিকতার একটা সম্পর্ক রয়েছে। উই শুড, বাকি অংশ, বাকি অংশ মানে কি? আমি একটু আগে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে মেইন ভার্ব থেকে সব লিখবেন। তো এখানে ওয়েট হচ্ছে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব থেকে যা কিছু আছে আমরা সবই লিখবো। হ্যাঁ ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। দ্য ওল্ড ম্যান প্রপোজ টু মি দ্যাট উই শুড ওয়েট ফর দ্য বাস। এর মানে আমরা যখন দেখবো প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে আমরা প্রপোজ টু অথবা সাজেস্ট টু ব্যবহার করতে পারবো, এবং আমাদের কিন্তু এই রুলসটা বা এই ফরম্যাটটা মেনটেন করতে হবে। তাহলে আমরা আনসার হিসেবে নিব কি? অপশন এ। আমি আশা করি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি, অনেক বেশি বোঝাতে পারিনি। অনেক বেশি বোঝাতে পারিনি এই জন্য বললাম, কারণ আসলে 1, 2, 4, 5, 10 মিনিটে এগুলো বোঝানো যায় না। এগুলো যখন আমরা ক্লাসে আলোচনা করি, বিশেষ করে অফলাইনে, তখন অনেক বেশি আমরা আলোচনা করতে পারি। আমি চাইলেও অনেক বেশি আলোচনা এখন করতে পারবো না, কারণ আমাদের আরো অনেক প্রশ্ন আছে, আপনাদের ধৈর্য থাকবে না। ওকে, দ্য বয় টোল্ড দ্য শপকিপার, ক্যান ইউ গিভ মি আ ক্যান্ডি প্লিজ? আপনারা কি আগের প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমাকে কমেন্টে জানান তো, না হয় আবার আলোচনা করব। ওকে, কুয়াশার অন্তরালে লিখেছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে ফাইন, আমি ধন্য। আর রিক্তা আক্তার, সেটা ইম্পারেটিভ। আপনি এখনো কোথায় আছেন আমি জানি না, ইম্পারেটিভ কোথায় লিখেছেন। ওকে, একটু জানতে চাচ্ছি আপনার আগের প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এবার আসুন 4 নাম্বার প্রশ্ন। দ্য বয় টোল্ড দ্য শপকিপার, ক্যান ইউ গিভ মি আ ক্যান্ডি প্লিজ? এর মানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচ এর শেষে একটা নোট অফ ইন্টারোগেশন আছে, তাহলে আমরা বলতে পারি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তো থাকুক, কোনো সমস্যা নাই। তো ডিরেক্ট স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, ডিরেক্ট স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে যদি আমরা ইনডিরেক্ট স্পিচ করতে চাই, একদম সহজ বিষয়। দেখুন, প্রথমত এটাকে আপনারা অ্যাসার্টিভ করে ফেলুন। আমরা এই অংশটাকে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করব। তাহলে যদি অ্যাসার্টিভ করি তাহলে কি হয় বলুন তো? জাস্ট এই যে মডালসটাকে বা অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের পরে দিব। ইউ ক্যান গিভ মি আ ক্যান্ডি প্লিজ, এটাকে আমি অ্যাসার্টিভ করলাম। আপনি এভাবে করতে হয় ব্যাপারটা এমন না, আমি আপনাকে একটু সহজ ওয়ে দেখাচ্ছি। আমি অ্যাসার্টিভ করেছি, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করলাম। এখন আমি এখান থেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটা করার কারণ একটাই। আপনারা জানেন, যদি ডিরেক্ট স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন কিন্তু সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে না। এর মানে তখন আমরা দ্যাট পরবর্তী বা ইফ পরবর্তী যে অংশটা থাকে, দ্যাট তো বলা যায় না ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু ইফ পরবর্তী যে অংশটা সেটা মূলত অ্যাসার্টিভ হয়। যেহেতু অ্যাসার্টিভ হয় সেহেতু আমরা আগেই এটাকে অ্যাসার্টিভ করে ফেলবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, যদি কখনো দেখেন প্লিজ থাকে, যদি কখনো দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্লিজ থাকে, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে এই প্লিজ এর পরিবর্তে রিকোয়েস্ট ব্যবহার করতে পারবো। তবে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু প্লিজ এর পরিবর্তে আমরা রিকোয়েস্ট ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা কাইন্ডলি বা পোলাইটলি ব্যবহার করি। যাই হোক, তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এখানে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। তো আপনি নর্মালি চাইলে এখান থেকে সবগুলো অপশন বাদ দিয়ে দিতে পারেন, যেহেতু একটা অপশনে শুধু রিকোয়েস্ট আছে। কিন্তু আমি প্রত্যেকটা বিষয়ে আপনাকে আলোচনা করে দেখাবো। তো রিকোয়েস্ট আছে, বেশ ভালো, আমি এটা নিলাম। তো রিকোয়েস্ট দ্য শপকিপার অবজেক্টও আছে, কমার স্থলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসে, তো এখানে ইফ আছে। এবার আসুন, এই যে ইউ, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি কেন করেছি সেটা দেখাচ্ছি। আপনি এই ইউ পার্সনটাকে পরিবর্তন করবেন। আমরা কি শিখেছিলাম? যদি
রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে আমরা তাকে পরিবর্তন করি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? দা শপকিপার। দা শপকিপার, এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাতে দোষের কিছু না, দোকানদার ছেলে মেয়ে যে কেউ হতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এখানে 4টা অপশনে কোথাও সি দেয়া নেই, আছে কি? হি। তাহলে আমি কিন্তু চাইলে হি নিতে পারি। ওকে, নিলাম হি। তো আমি আপনাদের শিখেছিলাম মডালস হিসেবে যদি কখনো ক্যান থাকে, ক্যান পরিবর্তিত হয়ে কি হয়? কুড হয়। এবার আসুন কুড, এরপর অবশ্যই এটা যেহেতু মডালস এর পরে সবসময় ভার্বে বেস ফর্ম হয়, আপনি মেইন ভার্বের কোনো পরিবর্তন করতে পারবেন না, গিভই আছে। এবার দেখুন মি হচ্ছে ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দা বয়। এখন এটি সাবজেক্টে আছে দা বয়, এর মানে এই নয় আপনি এখানে সাবজেক্ট হি বসাবেন। আপনাকে দেখতে হবে আপনি যাকে পরিবর্তন করতে চাচ্ছেন সে কোন পজিশনে আছে। এখানে মি আছে অবজেক্টিভ ফর্মে, তাহলে আপনি মিটাকে পরিবর্তন করবেন দা বয় অনুযায়ী, কিন্তু আপনি দা বয়ের সাবজেক্টিভ ফর্ম হি বসাতে পারবেন না, কারণ মি এইবারটা এখানে বসে আছে কিসে? অবজেক্টিভ ফর্মে, তাহলে আপনি এটাকে অবজেক্টিভ ফর্মে নিবে, সেটা হচ্ছে হিম। বাকি যা আছে তাই লিখলাম। যদি বুঝে থাকেন আমাকে জানান। আমরা অ্যাসার্টিভ করব শুরুতে, অ্যাসার্টিভ করলে আমাদের জন্য কিন্তু সহজ হয়। আমি আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি, নিজেরা করুন তো। হি সেড টু মি ডু ইউ want this? আচ্ছা, আমি দিস এর পরে আরো একটা শব্দ অ্যাড করে দিচ্ছি, একটু সেন্টেন্সটা বড় করে দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট দিস বুক? হি সেড টু মি ডু ইউ ওয়ান্ট দিস বুক। আমার কাছে মনে হচ্ছে অনেকে কট খাবেন এই প্রশ্নটায়। তো আগেই আমি এটা বলার একটাই কারণ, আপনাকে একটু সচেতন ভাবে এটা করতে হবে, আপনাকে জাস্ট একটু সচেতন করলাম। সবাই একটু চেষ্টা করুন, এটা আনসার কি হবে? হি সেড টু মি ডু ইউ ওয়ান্ট দিস বুক। রাধিকা কি লিখেছেন? হি আস্কড মি ইফ আই ওয়ান্টেড দ্যাট বুক। দেখুন, আমরা নর্মালি জানি যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হয়? আস্ক হয়। তো যেহেতু এটা পাস্ট ফর্মে আছে আমরা এটাকে পাস্ট ফর্ম করব, কমার পূর্বে যে অবজেক্ট আছে আমি অবজেক্ট বসিয়ে দিলাম। আর রিপোর্টেড স্পিচ যদি কোনো কারণে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হয় সেক্ষেত্রে আমি কমার স্থলে ইফ বা ওয়েদার বসাতে পারি। তো আমি ইফ নিলাম, যদি এখানে ডু না থেকে হোয়াট বা এই টাইপের কিছু থাকতো, ডব্লিউএস ওয়ার্ড থাকতো, তাহলে আমরা সেটাকেই নিতাম। ওকে, এবার দেখি আপনারা কি লিখেছেন। বিশ্বাস অঙ্কুল কি লিখেছেন? হি আস্কড মি ইফ আই ওয়ান্টেড দ্যাট বুক। ওকে, বিশ্বাস সাধনা, হি আস্কড মি ইফ আই ওয়ান্টেড দ্যাট বুক। সাবরিনা মমতা সুধা, হি আস্কড মি ইফ আই ওয়ান্টেড দ্যাট বুক। হাসিম মধু, ওকে, হাসিম আমলা, সবাই একই আনসার লিখেছেন। সামিয়া ইসলাম একই আনসার। ফারজানা মিমি আস্কড মি, আচ্ছা ফারজানা মিমি ইফ, ইফ কোথায় আপনার? মিয়ের পরে ইফ ছিল না। ওকে, সামিয়া ইসলাম লিখেছেন দিস থাকলে দ্যাট। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যতটুকু আনসার দেখেছি আপনাদের কাছে সবার আনসার ভুল। এবার বুঝতেই পারছেন, আমি জানি না আপনাদের আজকে আমি এত কট কেন দিচ্ছি। আচ্ছা, আসমাউল হোসনা স্যার, আজকে ফার্স্ট আপনার ইংলিশ ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, বাট অনেক স্যার থেকে শিখেছি। আপনারটা না, আমারটা ওয়ান্ডারফুল, এটা বললে আমি কষ্ট পাবো। আসলে আমি একদমই সিম্পল ক্লাস নেই, আমি সবচেয়ে খারাপ ক্লাস নেই, একদম ডিরেক্ট বলে দিলাম। ওকে, আচ্ছা, যে কথা বলেছি আপনাদের সবার আনসার ভুল, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সেটা হচ্ছে আপনাদের সবার আনসার ভুল হয়েছে। আমি জানি না আপনারা আমার এই কথাটা কিভাবে অ্যাকসেপ্ট করবেন এই মুহূর্তে, যে কি বলে স্যার এত সুন্দর করে লিখলাম, কিভাবে আনসারটা ভুল হলো। ওকে, আমি বলেছিলাম আপনারা কি করবেন, যদি রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেটাকে ডিরেক্ট ওটাকে কি করব? অ্যাসার্টিভ করব। তো আপনি যদি এটাকে অ্যাসার্টিভ করতে চান অক্সিলিয়ারি ভার্বটাকে তুলে দেন।
প্রশ্ন করা হয়েছে কি দিয়ে? একটা অক্সিলারি ভার্ব, ডু, অক্সিলারি ভার্ব ডু। তো আমরা ডুটাকে তুলে দেব, ডু তুলে দিলে আমাদের হাতে কি থাকে? ইউ ওয়ান্ট দিস বুক, এই অংশটা আমাদের হাতে থাকে। আমি ডুটা তুলে দিলাম। এখন আমি ইউ ওয়ান্ট দিস বুক, এটাকে আমি কি করব? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। আমি এটাকে টোটালি ভুলে যাব, এখানে আমার কোনো কাজ নেই। এজন্যই কাজ নেই এই নোট অফ ইন্টারোগেশন, এটারও কাজ নেই, কারণ আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে আমরা কিন্তু কখনোই নোট অফ ইন্টারোগেশনকে বেছে নিব না। হ্যাঁ, শোক প্রকাশ করতে হবে, আরো বেশি শোক প্রকাশ করতে হবে একটু বড় আনসার দেখার পরে। আচ্ছা, ইউ ওয়ান্ট দিস বুক, এই ইউ সেকেন্ড পারসন, তাহলে আমি অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবো। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ছিল হি, তাহলে আমি কি করব? এখানে হি বসাবো। ওকে, সরি আপনাদের সাথে কথা বলতে বলতে দুষ্টামি করতে করতে আমি ভুল করেছি। সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, মানে ইউ থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করি। তাহলে অবজেক্ট ছিল কি? মি, তাহলে আমি এখন এটাকে কি করব? মাই করব, সরি আই করব। এই ইউ কে কি করব? আই। এবার আসেন ওয়ান্ট, ইউ ওয়ান্ট দিস বুক। আপনি দিস বুক এটা নিয়ে টেনশন করার দরকার নেই, ইউ নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ আমরা ইউ কে অলরেডি আই করেছি। আপনাকে টেন্স পরিবর্তন করতে হবে। এর মানে আমরা যদি কখনো টেন্স পরিবর্তন করতে চাই, দেখুন একদম সহজ বিষয়। আমরা মাঝে মাঝে চিন্তা করি এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এত কিছু চিন্তা করবো না। টেন্স পরিবর্তন করার সিস্টেম হচ্ছে, একটা সেন্টেন্স দেখবেন, সাবজেক্টের দিকে তাকাবেন না, অবজেক্টের দিকে তাকাবেন না। আপনার তো এত সময় নেই, আপনি এত কেন প্যারা নেবেন? টেন্স পরিবর্তন করার সিস্টেমটা মানেই হচ্ছে জাস্ট ভার্বের দিকে তাকাবেন। ভার্ব যদি দেখেন এস বাই এস আছে, প্রেজেন্টে আছে, ভার্ব বেস ফর্মে আছে, প্রেজেন্টে আছে, ভার্বের পরে ভার্বের পূর্বে একটা অক্সিলারি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কন্টিনিউয়াস আছে। এর মানে জাস্ট ভার্বের দিকে তাকাবেন। আমি ইউর দিকেও তাকাবো না, এই অংশটার দিকেও তাকাবো না, আমি জাস্ট ভার্ব চিনি। ওয়ান্ট, এটা একটা ভার্ব, এর চেহারাটা দেখতে প্রেজেন্টের মতো, মানে একটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ বেস ফর্মে আছে। তাহলে আমি বলবো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরিবর্তন করলে আমি পাস্ট ইনডিফিনিটে করবো। এটার পাস্ট ইনডিফিনিট কি? ওয়ান্টেড, ওয়ান্টেড। এখন একটা কথা আছে না, গল্প হলেও সত্য, তো এখন আপনি দেখলে অবাক হলেও এটাই সত্য। এই দিস কে করবেন দি, বুক যা আছে তাই হবে। দিস কে আমরা দি করব, কেন করব একটু পরেই বলছি। আচ্ছা, এখানে হ্যাড কেন হবে? সোনিয়া হক, আমি জানি না আপনি হ্যাড কেন দিয়েছেন। আমরা তো এখানে ওয়ান্ট প্রেজেন্টে আছে, আমরা পাস্ট করব। ওকে, এটা হ্যাড ওয়ান্টেড হবে না। হাসি মধু, হ্যাড ওয়ান্টেড করা যাবে না। ভুলটা ছিল আপনাদের, দিসকে আপনারা দ্যাট করেছেন, দ্যাট করা যাবে না, দিসকে করতে হবে দি। এখন আপনি বলবেন স্যার আমরা তো দিস এর পরিবর্তে দ্যাট বসাই। হ্যাঁ, এইটুকুনই ভুল। এইটুকুন ভুল মানেই আপনার আনসারটা ভুল, আপনি এখানে মাইনাস মার্কস পাবেন। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হতে পারে আমরা তো ছোটবেলা থেকে শিখেছি দিস থাকলেই হয় দ্যাট, দিস থাকলেই হয় দ্যাট, কিন্তু আমি বলবো না, আপনারা ছোটবেলা থেকে যেটা শিখেছেন বেশ। তা চলুন আমি আপনাদের ছোটবেলার যে শিক্ষাটা ছিল, বা আমিও শিখেছিলাম এরকম, এই ভুলটা আজকে আমরা প্রমাণ করব, এই ভুলটা আর কখনোই করবো না আমরা। ওকে, লিখুন ফাদার, আমরা এই দিস থাকলেই যে দ্যাট বসাই, এই ভুল থেকে আজকে বের হয়ে যাব। ফাদার said to me I will go to London this week. Father said to me I will go to London this week. আমি জানি এটা আপনারা করতে পারবেন। ফাদার, তা আমি করে দিচ্ছি, যেহেতু আমরা অনেক বেশি আলোচনা করে ফেলেছি, আমাদের হাতে অনেক প্রশ্ন আছে। ফাদার টোল্ড মি কমার পরিবর্তে দ্যাট, আই যেহেতু ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী মানে ফাদার অনুযায়ী পরিবর্তিত হবে, এখানে আমরা হি লিখবো। উইল পরিবর্তিত হবে উড, গো যা আছে তাই থাকবে, টু আছে টু থাকবে, লন্ডন যা আছে তাই থাকবে। দিজের পরে একটা ওয়ার্ড আছে যার নাম হচ্ছে উইক। উইক হচ্ছে সময়বাচক শব্দ। যদি কখনো দেখেন দিজের পরে সময়বাচক শব্দ থাকে, সেক্ষেত্রে দিজকে পরিবর্তন করে দ্যাট বসাবো। অন্যথায় সব সময় দিজের পরিবর্তে কি হয়? দি হয়। বুঝতে পেরেছেন কিনা এবার আমাকে বলেন। উইক হচ্ছে সময়বাচক শব্দ, সময়বাচক শব্দ থাকলে দিজকে পরিবর্তন করে আমরা দ্যাট করব, অন্যথায় সব জায়গায় আমরা দিজের পরিবর্তে দি বসাবো। এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে আমাকে জানান, তাহলে আমরা পরের প্রশ্নে যাব।
ফারজানা মিমি এবার কি বুঝতে পেরেছেন? এবার আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন, আপনাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যা থেকে বের হতে পেরেছেন কিনা? দিস থাকলে আমরা কখন দ্যাট ব্যবহার করব, দিস থাকলে কখন আমরা দি ব্যবহার করব, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, সাবরিনা মমতা সুধা, সময় থাকলে দ্যাট হবে, অন্যথায় দি হবে। হ্যাঁ ঠিক আছে, চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। He said, let us go for a walk. He said, let us go for a walk. ওকে ফারজানা মিমি, আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে আপনি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন তখন আপনাকে দেখতে হবে দিজের পরিবর্তন করার সময় দিজের পরবর্তী যে শব্দটা আছে সেটা যদি সময়বাচক হয়, যেমন উইক সময়বাচক শব্দ, তাহলে ওই দিসটাকে পরিবর্তন করে দ্যাট করবেন। এছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে আপনি দিসকে পরিবর্তন করার সময় জাস্ট দিজের পরিবর্তে দি বসাবেন। কারণ কি, আপনি জানেন সময়বাচক শব্দের পূর্বে দিস পরিবর্তিত হয়ে দ্যাট হয়, বাকি সব জায়গায় দি হয়। হাসি মধু, হ্যাঁ কাম থাকলে গো হয়, বাট গো থাকলে কাম হয় না। ওকে, পরবর্তী প্রশ্ন 5 নম্বরে চলে আসেন আপনারা। অঙ্কুল ঘোষ কি লিখেছেন? 5-এর এ, হাসি মধু 5-এর এ, হাসিব আমলা 5-এর সি। He said let us go for a walk. আমি বলেছিলাম লেটস মানে let us, এর মানে প্রস্তাব বোঝাচ্ছে। এর মানে কি বোঝাচ্ছে? প্রস্তাব বোঝাচ্ছে। তো প্রস্তাব বোঝালে কোন ফরম্যাটে যাব সেটা অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে আমরা এখানে কোনটা আনসার নিব বলেন? পাঁচের কি অ্যান্সার নিব? এ লিখেছেন। ওকে, আপনার 5-এর এও আনসার করছেন কেউ কেউ, আবার কেউ লিখেছেন সি। আচ্ছা দেখি তো। হি সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর আ ওয়াক। ওকে, কেউ লিখেছেন সি। হি প্রপোজড দ্যাট দে উড, না উড তো হতে পারে না, কারণ আমরা জানি এক্ষেত্রে শুড হয়। দেখুন আমি বলেছিলাম সাজেস্ট টু অথবা প্রপোজ টু হয়, তো দেখুন তো সাজেস্ট টু অথবা প্রপোজ টু কোথায় আছে? সাজেস্ট টু এবং প্রপোজ টু কোথায় আছে? ঠিক আছে ঠিক আছে। ওকে, আচ্ছা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমি বলেছিলাম আপনাদের শুড ব্যবহার করতে হয় লেটাস থাকলে, আর নর্মালি আমরা রিপোর্টিং ভার্বে সাজেস্ট টু অথবা প্রপোজ টু বসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন ডি ছাড়া কোথাও সাজেস্ট টু অথবা প্রপোজ টু নেই, বাট এখানে ঝামেলার একটা থেকে যায়
সেটা হচ্ছে আমরা এটাও দেখতে পাচ্ছি প্রপোজ টু অথবা সাজেস্ট টু, এরপরে দ্যাট অথবা সাবজেক্ট এই টাইপের কিছু নাই। তাহলে দেখুন এখানে আনসার হবে ডি। ডি হবে জন্যই আমরা শিখেছি এরপর টু থাকতে হবে। তো এখানে তো কোথাও টু নেই, ডিরেক্ট দ্যাট দেওয়া আছে এখানে, এখানে ডিরেক্ট দ্যাট দেওয়া আছে, আর অপশন বি তো বাদ। তো আমি এ এবং সি কেন নিব না? সি নিব না, উড দেওয়া আছে, আমি উডও নিতে পারবো না, তাহলে এটা বাদ। হাতে থাকে এ এবং ডি। হি সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর আ ওয়াক, এটা মোটামুটি যায়, কিন্তু এই টু থাকতে হবে, বাট এটা পরে টু নাই, আর টু না থাকার কারণে আমি এটা বাদ দিব। আপনার প্রশ্ন হতে পারে কেন স্যার বাকি তো সব ঠিক আছে? ঠিক থাকলেও কিছু যৌক্তিকতা থাকতে হবে। যেমন আমরা শিখেছি রিপোর্টিং ভার্বের পরিবর্তে টু বা সরি প্রপোজ টু অথবা সাজেস্ট টু কখন হয়? যখন আমরা দেখব লেটস আছে, মানে প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে আমি তো প্রথমে আটকে যাচ্ছি, আমি তো যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব আমি তো এখান দিয়ে শুরু করব, তো আমি তো এখানে আটকে গিয়েছি, এর মানে আমি টু পাইনি, তাহলে আমি এটা দিতে পারবো না, আমি এটাকে বাদ দিব। এবার আসেন অপশন ডি, আমি অপশন ডি তে সাজেস্ট টু অথবা প্রপোজ টু যে কোনো একটা পেয়েছি, তাহলে আমার হাতে কি নেই বলুন তো? দ্যাট নেই। এখন আমরা প্রশ্ন হতে পারে তাহলে আমি এখানে সামনে দিকে কিভাবে আগাবো? হ্যাঁ, দ্যাট এখানে নাই, এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হি সেইড এর পরে, সেইড এর পর একটা কমা দেওয়া আছে না? এই কমার পরে নরমালি আমরা দ্যাট বসাই, কিন্তু দ্যাট বসানো সত্ত্বেও অপশন এ কে আমরা বাদ দিয়েছি, লেট আস গো ফর আ ওয়াক। যদি আমি লেট আস এর পরিবর্তে সাজেস্ট টু অথবা প্রপোজ টু নিয়ে থাকি, তাহলে তো আমার কাজটা হচ্ছে মেইন ভার্ব থেকে শুরু। হি প্রপোজ টু গো ফর আ ওয়াক, এখানে এ নেই, এটা স্পেলিং মিস্টেক। এর মানে আমি এই লেট আস এর পরিবর্তে তো সাজেস্ট টু অথবা প্রপোজ টু বসিয়েছি, তাহলে আমার কিন্তু আর অপশন এ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। যারা ঘোলাই ফেলছেন আবারও আমি বুঝিয়ে দিচ্ছি, আমি অপশন এ নিতে পারতাম, আমি অপশন এ ডি অপেক্ষা এ কে বেশি প্রায়োরিটি দিতাম। জাস্ট এখানে টু প্লাস একটা অবজেক্ট থাকলে, হি সাজেস্টেড টু হিম, ধরুন ফর এক্সাম্পল হি সাজেস্টেড টু হিম, হার, দেম, কিছু একটা আছে, দ্যাট এর পূর্বে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের পূর্বে একটা যদি টু থাকতো, তাহলে আমি অপশন ডি থাকা সত্ত্বেও এটাকে আনসার করতাম। কিন্তু এখন এখানে অপশন এ চরম ভুল করেছে। আপনি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন, আপনার কাজটা শুরু হয় রিপোর্টিং ভার্ব থেকে, অপশন এ তে রিপোর্টিং ভার্বটাই ভুল দেওয়া আছে, আর আপনি বি আর সি তো কোনোভাবেই নিতে পারবেন না। এবার আসতে হবে আপনাকে অপশন ডি। অপশন ডি আপনাকে, ওরা শুরু করেছে রিপোর্টিং ভার্ব দিয়ে, মানে রিপোর্টিং ভার্বটা কিন্তু সুন্দরভাবে বসিয়েছে। এখন আপনার কথা হচ্ছে এখানে দ্যাট নেই, সাবজেক্ট নেই, এরপর হচ্ছে শুড নেই, না থাকুক দোষের কিছু না, কোনো সমস্যা নেই। কিছু কিছু ব্যতিক্রম রুলস আপনার সামনে চলে আসবে, যদি কখনো বিপদে পড়ে যান, এটা হচ্ছে আপনাকে বিপদ থেকে বাঁচানো, সেক্ষেত্রে আপনি এটা আনসার করতে পারবেন। কারণ কি, এখানে ওরা রিপোর্টিং ভার্ব, মানে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি আমাদের কাজটা শুরুই হয় রিপোর্টিং ভার্ব দিয়ে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যথার্থভাবে রিপোর্টিং ভার্বটা বসেছে। তাহলে এরপরে আবার কি করেছে ওরা? মেইন ভার্ব দিয়ে শুরু করেছে। ইম্পারেটিভ সেন্টেন্সের সিস্টেমটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যদি পজিটিভে থাকে তাহলে আমরা দেখি কমার পরিবর্তে টু বসে। এখন এর মানে এই না আপনাকে ডাবল টু বসবেন, টু তো একটা বসাই আছে, আর বাকি মেইন ভার্ব থেকে কাজটা শুরু করেছে, তাহলে আমরা এটাকে ডি আনসার হিসেবে নিতে পারবো। এরকম বহুত ব্যতিক্রম প্রশ্ন আপনার সামনে চলে আসবে, আপনাকে বুঝে আনসার করতে হবে। এই যে বাদ দেওয়ার সিস্টেমটাই হচ্ছে এটা, আপনাকে বাদ দেওয়া শিখতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? 5 নাম্বারটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন লিখেন 5 ডান, 5 বুঝে থাকলে লিখেন 5 ডান। এবার আসুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। 6, he said I shall go home tomorrow। এর মানে আমরা দেখতে পাচ্ছি, ওকে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে আমরা করি হি সেড। ওকে ফাইন, হি সেড কমার পরিবর্তে দ্যাট, এর মানে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত ঠিক আছে, 4টা অপশনেই এই পর্যন্ত সবই ঠিক আছে। আই শ্যাল গো হোম টুমোরো, তো আই হচ্ছে ফার্স্ট পারসন, আর এর মানে আপনি হি করেছেন, এই যে প্রত্যেকটা জায়গায় হি আছে। শ্যালকে আমরা কি করব? শুড নাকি উড? আমরা দেখি 4টা অপশনেই কি উড আছে নাকি শুড আছে। তো যদি আমাদের সাবজেক্ট, আমি একটু আগে বলেছিলাম, যদি সাবজেক্ট রিপোর্টেড স্পিচ এর আমরা পরিবর্তনটা কিভাবে করি, আই ফার্স্ট পারসন আছে সেটাকে আমরা কি করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তার থেকেও বড় কথা হচ্ছে যদি আমরা মডালস পাই,
যখন আমরা ইনডিরেক্টে যাব তখন আমাদের টার্গেট থাকবে যদি কোনোভাবে শেল আসে, সেক্ষেত্রে ফার্স্ট পার্সন থাকলে আমি শেলকে রাখতে পারবো। যদি অন্য কোনো পার্সন চলে আসে সেক্ষেত্রে আমি শেলকে বাদ দিয়ে দেবো। এর মানে যেহেতু হি, এর মানে ফার্স্ট পার্সন না, তাহলে আমি এখন আর কিন্তু শেলকে রাখতে পারবো না। শেল রাখা মানে শুড রাখা, তো আমি অপশন ডি বাদ দেবো। আপনার হাতে থাকে এবিসি। এবার আসুন, এখন উডের পরে আমাদের ডিরেক্ট হাতে কি থাকবে? গো হোম। তো আমরা এই যে হ্যাভ, এটা তো আমাদের দরকার নাই, তাহলে আমাদের অপশন সি বাদ, হাতে থাকে বি এবং এ। টুমোরো থাকলে হয় দ্য নেক্সট ডে, এটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাকে আপনি যখন পরিবর্তন করবেন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, সেক্ষেত্রে টুমোরো পরিবর্তন হয় দ্য নেক্সট ডে। তাহলে আমাদের আনসার হবে অপশন এ। অনেকে আনসার দিয়েছেন, ধন্যবাদ। চলুন আমরা পরের প্রশ্নে যাই। 7 নাম্বার, হি রিমার্কড মানে মন্তব্য করলেন বা বললেন। হি টোল্ড, সেড, রিমার্কড একই কথা। 2 and 2 makes 4। দেখুন রিমার্কড পাস্ট ফর্মে আছে, মানে পাস্ট টেন্সে আছে। আপনি বলতে পারেন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা কি করব? পরবর্তী অংশে কি টেন্সে পরিবর্তন করব? সেটা ডিপেন্ড করে রিপোর্ট স্পিচ এর ধরন অনুযায়ী। বলুন 7 নাম্বার প্রশ্নের আনসার কি হবে? 7 এর আনসার কি হবে বলুন তো? সাকিবুল ইসলাম লিখেছেন 7 সি। রাধিকা 7 সি। ওকে ফাইন। সাবরিনা মমতা সুধা 7 বি। আচ্ছা, আপনি কেন বি করেছেন? টেন্সের পরিবর্তন করেছেন। ওকে ফাইন। তারপর রিক্তা আক্তার 7 সি। দেখুন আপনাকে বুঝতে হবে, যদি চিরন্তন সত্য হয়, 2 দিয়ে যোগ করলে 4 হয়, এটা সত্য কথা, তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও আমরা পরবর্তী অংশে টেন্সের পরিবর্তন করতে পারবো না। আমরা লিখবো কি? হি রিমার্কড দ্যাট, কমার স্থলে দ্যাট, 2 and 2 makes 4। তাহলে আনসার করবে কি? অপশন সি, হি রিমার্কড দ্যাট 2 and 2 makes 4। জাস্ট কমার স্থলে দ্যাট বসাবো। সত্য কথা হলে কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করব না। 8 নাম্বার, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, দ্য বস সেড দ্য এমপ্লয়িজ। দ্য বস সেড দ্য এমপ্লয়িজ। দেখুন যদি কখনো দেখেন নিষেধ করা বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নিষেধ করা বোঝায়, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নিষেধ করা বোঝায়, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে এ নিষেধ সমান ফরবিড হয়। নিষেধ সমান ফরবিড হয়। নিষেধ বোঝাতে আমরা রিপোর্টিং ভার্বে ফরবিড বসাই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টা অপশনে যদি আমি চিন্তা করি নিষেধ বোঝায়। বস কি বলেছেন? তোমরা সময় নষ্ট করো না। আচ্ছা, সময় নষ্ট করো না মানে নিষেধ করেছেন, সময় নষ্ট করতে নিষেধ করেছেন, তাহলে আমরা ফরবিড বসাবো। তো ফরবিড এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফরবিড, তাহলে সেই হিসেবে আনসার হয় কি? অপশন ডি। তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দ্য বস ফরবিড দ্য এমপ্লয়িজ। এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভে থাকে সেক্ষেত্রে কমার স্থলে নট টু বসে, আর যদি পজিটিভে থাকে তাহলে হয় শুধু টু। তো নট টু, এরপর আমাদের সিস্টেম কি? ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্ব থেকে শুরু করে বাকি অংশ বসে। তো ওয়াস্ট হচ্ছে মাই মেইন ভার্ব, এই ওয়াস্ট দেয়ার টাইম, এখান থেকে বাকি অংশটা সব ঠিক থাকবে। আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভে থাকে তাহলে কমার স্থলে নট টু বসে, আর যদি নিষেধ বোঝায় সেক্ষেত্রে কিন্তু ফরবিড বসে। পরে আসুন, হি সেড টু মি থ্যাংক ইউ। দেখুন কোন সেন্টেন্সে যদি থ্যাঙ্কস, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন, ওয়েলকাম থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব ডিরেক্ট সাবজেক্ট বসাবো। ধরুন একটা সাবজেক্ট, এটা আমি ধরে নিচ্ছি হি সেড টু, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টু মি থ্যাংক ইউ। জানি না এভাবে, হ্যাঁ এভাবেই তো ছিল। আমি এখানে হি সেড টু মি থ্যাঙ্কস, এটাকে জাস্ট শর্ট করলাম। হি সেড টু মি থ্যাঙ্কস। যদি এখানে থ্যাঙ্কস না থেকে কনগ্রাচুলেশন থাকতে পারতো, ওয়েলকাম থাকতে পারতো, যাই থাকুক, তো আমরা মাথায় রাখবো এরকম যদি কখনো কোনো সেন্টেন্স আসে,
সাবজেক্ট যা আছে তাই বসাবো। আপনাকে যে উপহারটা দেওয়া হয়েছে, উপহার মানে কি, এই যে থ্যাংক ইউ দেওয়া, থ্যাঙ্কস দেওয়া, ওয়েলকাম জানানো, আপনাকে কনগ্রাচুলেশন জানানো, এটা আপনাকে একটা গিফট করা, কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা মৌখিক গিফট। তো আপনি জাস্ট এই গিফটটাকে পাস্ট ফর্ম করবেন। কিসের কারণে করবেন? কারণ রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট ফর্মেই থাকে। তো আপনি কি করবেন? জাস্ট পাস্ট ফর্ম করবেন। এখানে থ্যাঙ্কড হতে পারতো, ওয়েলকামড হতে পারতো, কনগ্রাচুলেটেড হতে পারতো, অবজেক্ট যা আছে তাই লিখবেন, মি। তাহলে আমাদের আনসার কি হবে? হি সেড টু মি থ্যাংক ইউ। আনসার কি হবে বলেন? আচ্ছা, কেউ আনসার করেছেন 9 বি। দেখুন, মাঝে মাঝে আমরা পরীক্ষায় দেখি না প্রশ্ন ভুলও থাকে, তা আমরা বোকার মতো কি করি, মনে করি এটা তো কাছাকাছি, যারা বি আনসার করেছেন। না, এই আনসারই করা যাবে না। মাঝে মাঝে কিন্তু আমরা পরীক্ষায় এরকম করি, চিন্তা করি এখানে তো হওয়া উচিত ছিল মি, তাহলে ওনারা টাইপিং মিস্টেক করেছেন, ওনারা ইউ দিয়ে রেখেছেন। না, ওনারা ইচ্ছা করেই এই প্রশ্ন করেন যাতে আপনি এখানে একটা ভুল আনসার করে আসেন, কারণ ওনারা এখানে আপনি আনসার দিলেই ভুল হবে সেরকম সফটওয়্যারে মার্ক করে রেখেছেন। আর যারা আনসার করবেন না তাদের জন্য পজিটিভ। এর মানে এই প্রশ্ন আনসার করাই যায় না, প্রশ্নটা তো ভুল। আপনাকে কি লিখতে হবে? হি থ্যাঙ্কড মি লিখতে হবে। তো সব প্রশ্ন কিন্তু আনসার করতে হয় না, কিছু কিছু প্রশ্ন কিন্তু ছেড়ে দিয়ে আসতে হয়। আশা করি বুঝতে পেরেছেন, এর মানে প্রশ্ন ভুল ছিল। ওকে, হি টোল্ড মি গুড বাই। যদি কখনো কোনো সেন্টেন্সে গুড মর্নিং থাকতে পারে, ইভিনিং থাকতে পারে, আফটারনুন থাকতে পারে, তারপর হচ্ছে আর কি থাকতে পারে বলেন তো? আচ্ছা, গুড বাই থাকে মাঝে মাঝে। হ্যাঁ, এই যে গুড বাই তো আছে আমাদের এখানে। আচ্ছা, গুড বাইটা এখানে দিব না, এখানে দিব গুড লাক। গুড লাক থাকতে পারে। তো থাকুক, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো, উইশ বসাবো, রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ বসাবো। এরপরে অবজেক্ট বসাবো, মানে যাকে বলা হয়েছে। এরপরে এই যারা থাকবে এদেরকে, এর মানে এরা। এরা বলতে বোঝাচ্ছে এই শব্দের যে কোনো একটা। আর যদি দেখেন কোনোভাবে এই গুডের পরে বাই থাকে, নাইট থাকে, ফেয়ারওয়েল থাকতে পারে, এরপরে থাকতে পারে আর কি থাকতে পারে এই মুহূর্তে আমার মনে নেই। গুড বাই থাকে, গুড নাইট থাকে, ফেয়ারওয়েল থাকে। ওকে, যদি এরা থাকে তাহলে আমরা যে কাজটা করব, এই উইশের পরিবর্তে এখানে ডিরেক্ট বিড বসাবো। এখন বিড তো পাস্ট ফর্মে কি হয়? বেইড হয়। এরপরে অবজেক্ট প্লাস এরা। এটা হচ্ছে এখানের জন্য, আর এটা হচ্ছে এখানের জন্য। তাহলে এবার আপনারা বলুন আনসার কি হবে? তাহলে বেইড যদি হয় তাহলে হি বেড মি গুড বাই। 10-এর আনসার হবে বি। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা দেখুন। আনোয়ার সেড লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। আমি বলেছিলাম, আচ্ছা আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে লেট হিম, লেট মি, লেট দেম থাকলে এরা প্রস্তাব বোঝায় না। দেখুন, লেট হিম, হার, দেম, মি, এরা যদি থাকে প্রস্তাব বোঝায় না, প্রস্তাব বোঝায় না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ইনডিরেক্ট করার সময় আইএস মানে হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, সাবজেক্ট বসাবো, এরপরে সেড অথবা টোল্ড বসাবো। সেটা আমাদের রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে আমরা কোনটা বসাবো। দ্যাট বসাবো, এটা লিখতে পারেন সাবজেক্ট 1, এরপরে আমরা সাবজেক্ট 2 বসাবো, প্লাস মাইট অথবা might be LR2 প্লাস V0 প্লাস সামথিং বসাবো। তাহলে চলুন করি। আনোয়ার সেড, ওকে ফাইন, আনোয়ার সেড দ্যাট। সেড আছে, আমরা সেইডই বসাবো, যেহেতু সেইডের অবজেক্টিভ ফর্ম নেই, মানে টু নেই বা অবজেক্ট নেই, তাহলে আমরা সেইড আছে সেইডই বসাবো। টোলটাকে কেটে দিলাম, মানে এই অপশনটাই বাদ। সেইড আছে, আনোয়ার সেইড
দ্যাট, আমাদের রুলস অনুযায়ী দ্যাট বসাবো, সাবজেক্ট টু, এর মানে এই হিম এর সাবজেক্টিভ ফর্ম কি হি, ওকে ফাইন। এরপর আমাদের কাজ হচ্ছে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মে, তাহলে অপশন এ ও বাদ। আমাদের হাতে থাকে দুইটা, এখানে আছে মাইট, এখানে আছে মাইট। এর মানে এটা দুইটাই মডেলস, মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এই যে ভার্বের বেস ফর্ম আছে। এরপর অতিরিক্ত একটা কি আছে, কনজাংশন আছে, হোয়াট এভার, এখানেও আছে এটাও আছে। তো আমাদের কাজ হচ্ছে কি, পরবর্তী যদি আরো ক্লাসটা আমরা যখন প্যাসেজ ন্যারেশন করতাম, প্যাসেজ ন্যারেশন করার সময় আমরা কিন্তু 3-4টা সেন্টেন্স একসাথে করতাম, তো সবসময় আমরা টেন্সের পরিবর্তন করতাম, কিন্তু এখানে কিন্তু টেন্সের পরিবর্তন করা হয়নি, বাট এখানে করা হয়েছে, এখানে পাস্ট ফর্ম করা হয়েছে, আনসার হবে বি। 11 নম্বর কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, মুগ্ধ লিখেছেন প্রিপজিশনের উপরে একটা ক্লাস নিয়েন। প্রিপজিশনের উপরে ক্লাস আজকে আমি নিতে চেয়েছিলাম, বাট নেওয়া হয়নি। অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি ইনফর্ম করেছিলেন ন্যারেশনের উপর ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা বললে একটা না দুইটা নিব। আমার মনে হয় দুইটা ক্লাস নিলে প্রিপজিশনের উপরে আপনাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে আজকে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, আগামী দুইটা ক্লাস হবে প্রিপজিশনের উপর। আগামীতে আপনাদের যদি লাইভ ক্লাস আমি আসি, তাহলে অন্তত একসাথে পরপর 2 দিন আমি প্রিপজিশনের উপর ক্লাস নেব। তো এইভাবে মাঝে মাঝে আপনারা জানাবেন আপনাদের কোন টপিকের সমস্যা। আচ্ছা, হাসি মধু কনজাংশনের ক্লাস চাই, ঠিক আছে, আমি এটা মার্ক করে রাখবো, আপনাদের এই কথাগুলো আমি জানিয়ে রাখবো। আচ্ছা, চেঞ্জ দ্য ন্যারেশন, উই সেড লং লাইফ বাংলাদেশ, এটা আপনারা আনসার করবেন। ছোটবেলা থেকে পড়তে 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 আপনারা এই সেন্টেন্সটা শিখতে শিখতে আজকে এই পর্যায়ে এসেছেন যে লং লাইফ বাংলাদেশ, উই উইশড দ্যাট, এর মানে লং লাইফ বাংলাদেশ। যখন আমরা কোনো সেন্টেন্স দ্বারা, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝায়, আর এস মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝায়, তাহলে ধরে নিতে হবে সেটা অপটেটিভ সেন্টেন্সে আছে। রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝায়, তাহলে আমরা কি ধরে নিব, সেটি অপটেটিভ সেন্টেন্সে আছে। ওকে ফাইন, অপটেটিভ সেন্টেন্সে থাকুক। অপটেটিভ সেন্টেন্সে থাকলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ অথবা প্রে প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস সামথিং। আপনাকে মাথায় রাখতে হবে আমি স্ট্রাকচারটা দিয়েছি ইনডিরেক্ট স্পিচের। তাহলে চলুন, উই উইশড এর মানে উইশ বা প্রে যা কিছু আপনি বসাতে পারেন। উইশ মানে কামনা করা, প্রত্যাশা করা, তো একই অবস্থা প্রের মানে প্রার্থনা করা, প্রত্যাশা করা। তো এক্ষেত্রে আমরা উইশ এবং প্রের দিয়ে এ এবং বি দুইটা সেন্টেন্স দেওয়া আছে। উইশড দ্যাট, আমি সাবজেক্ট বলেছিলাম, এই যে সাবজেক্ট বাংলাদেশ, তো আপনাকে কি করতে হবে, মাইট বসাতে হবে। এরপরে আপনি মেইন ভার্ব থেকে বাকি অংশ বসাবেন। মাইট, লাইভ, লং দুইটাতেই আছে, বেশ, আমাদের এটা নিয়ে কোনো কাজ নেই। অপশন সি, উই উইশড বাংলাদেশ আর লং লাইফ, এটা একটা ব্যতিক্রম। সি নাম্বারটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। আচ্ছা, যে কথা বলেছিলাম সেটা হচ্ছে উই উইশড বাংলাদেশ, আমরা বাংলাদেশকে নিয়ে কি প্রত্যাশা করি, এই দেশটা দীর্ঘজীবী হোক, মানে এটা প্রত্যাশা করা হয়েছে। এই একটা সেন্টেন্সের ক্ষেত্রে আপনি দ্যাট ব্যবহার না করেও ঠিক এই প্যাটার্নে করতে পারবেন, তবে অন্য ক্ষেত্রে করতে যাবেন না। এই বাংলাদেশের এই সেন্টেন্সটা আসলে লং লাইফ বাংলাদেশ, এই প্রত্যাশার ক্ষেত্রে এই আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট দ্যাট ব্যবহার না করেও সাবজেক্ট দিয়ে আর লং লাইফ মানে নাউন আর অ্যাডজেক্টিভ পাশে বসে চাইলে এটা করতে পারবেন। এখানে কি ছিল, এখানে ছিল কিন্তু লং লাইফ, লাইভ ওই ক্ষেত্রে কিন্তু ভার্ব হিসেবে ছিল, কিন্তু এখন কিন্তু লং লাইফকে নাউন করা হয়েছে, লাইফটাকে নাউন করা হয়েছে। শুধু একমাত্র এই সেন্টেন্সের ক্ষেত্রে আপনি এই রুলসটা করতে পারবেন। তো আশা করি এটা আপনারা মুখস্থ করলেই আপনাদের জন্য সবচেয়ে সহজ হয়, বেশি টেনশনের কিছু নাই। রিক্তা শিকদার, আমারও মনে হয় আমি আপনাকে অনেকদিন পরে দেখেছি, আমি অলরেডি 2-3টা ক্লাস লাইভে নিয়েছি, আপনাকে আমি পাইনি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। She asked me, are you happy in your new job? এখানে আর আছে একটা, in your new job. She asked me, বেশ ভালো, আমাকে রিপোর্টিং ভার্ব দেয়া হয়েছে, নতুন করে আনতে হবে না। তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সহ অংশটা মার্ক করে ফেললাম। অপশন ডি দেখতে পাচ্ছেন, রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট নেই, বাদ,
ABC হাতে থাকে, তো এখানে আপনি কমার পরিবর্তে ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারবেন। তো এখানে ইফ আছে, বেশ ভালো, ওয়েদার আছে। তো এখানে ইউ মানে সেকেন্ড পার্সন, আমি আপনাদের শিখিয়েছিলাম ওটাকে আপনি কি করে ফেলবেন, অ্যাসার্টিভ করে ফেলবেন। আর ইউ এর মানে জাস্ট আপনি যদি এই আরটাকে এখানে নিয়ে আসেন তাহলে তো হলো ইউ আর হ্যাপি ইন ইউর নিউ জব। আমি এটাকে অ্যাসার্টিভ করে ফেলবো। অ্যাসার্টিভ করলে আপনার জন্য এটা বোঝাটা সহজ হবে। আমি এটাকে মনে মনে বাদ দিয়ে দিলাম, মনে মনে না, চেহারাটাই নষ্ট করে দিলাম। ওকে, আর এর চেহারাটা নষ্ট করে দিলাম। আসুন আমরা ইউ থেকে করি। ইউ সেকেন্ড পার্সন, তাহলে এটা কি অনুযায়ী পরিবর্তিত হবে, মি মানে অবজেক্ট অনুযায়ী। তো ইউ কে আমি কি করবো এবার, আই করব, যেহেতু মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আই আছে। ওকে, থাকুক, বেশ ভালো। এরপরে আর, এর মানে আর এর পাস্ট ফর্ম কি হয়, ওয়ার হয়। এখন আমি কি এখানে ওয়ার দেবো, আমি তো দেখতে পাচ্ছি সাবজেক্ট আই, তাহলে আই এর পরে কি হয়, ওয়াজ হয়। তাহলে আমি এই এমও রাখবো না, আমি হ্যাভও রাখবো না, শুধু যেটা ওয়াজ আছে সেটা আনসার করব। এগুলো কিন্তু খুব বেশি আপনাকে ভাবতে হয় না, জাস্ট এই ব্যাপারগুলো যদি আপনি বুঝতে পারেন, ন্যারেশন আপনার জন্য একদম সহজ। ভার্বের পরিবর্তন করবেন, আপনি কোথায় কি পরিবর্তন আছে দেখার বিষয় না, আপনি যখন এরকম পরিবর্তন করতে পারবেন আপনার জন্য কিন্তু অপশন বাদ দেওয়ার সুযোগ খুব সহজ হয়ে যাবে। তারপর আমি পরবর্তী বিষয়গুলো দেখাচ্ছি। ইয়োর, এটা অবশ্যই কি অনুযায়ী পরিবর্তিত হবে, অবজেক্ট অনুযায়ী, যেহেতু সেকেন্ড পার্সন আছে। তাহলে এই মি এর পজিটিভ ফর্ম কি, মাই, এই যে মাই, তাহলে আনসার হবে অপশন এ। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানান, আমি পরবর্তী প্রশ্নে যাই। এরপরে আমার 9টা একটা ক্লাস আছে, যে কারণে আমাকে একটু দ্রুত আগাতে হচ্ছে। হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। হি সেড টু মি, তো আমি এটার পরিবর্তে অবশ্যই কি বসাবো, আস্কড বসাবো। কমার পরিবর্তে কি, ইফ। ওকে, এখন দেখুন নরমালি আমরা কমার পরিবর্তে ইফ বসাই, বাট ডাব্লিউএস ওয়ার্ড থাকার কারণে এই ইফ বা ওয়েদার আমরা এখন নিব না। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে কমার পরিবর্তে কিন্তু এরাই ডিরেক্ট বসে, তাহলে আমি কি করবো, এদেরকেই বসাবো। কি, সেড টু যেহেতু আছে এটা বাদ, এখানে সেড মি আছে এটাও বাদ, হাতে থাকে বিসি। আপনারা মাঝে মাঝে এরকম চিন্তা করেন না, দেখি তো কোনটা কোনটা হবে, আমি আগে বাদ দিব, আমার হাতে কম অপশন রাখবো, আছে কি অপশন বি আর সি। কি আস্ক টু মি এর মানে টু, টু তো থাকতে পারে না, আমরা জানি রিপোর্টিং ভার্বের পরে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় টু থাকে না, তাহলে এটাও বাদ। এর মানে এটা আনসার অলরেডি হয়ে গেছে। এখন দেখি এটা যে হয়েছে কোথায় কি করা হয়েছে, অপারেশনটা দেখি। হি আস্কড মি, সেড টুর পরিবর্তে বসালাম কমার স্থলে ডাব্লিউএস ওয়ার্ড যা আছে তাই। আপনি কি করবেন, বুক ডু ইউ ওয়ান্ট। আপনি যদি এটাকে অ্যাসার্টিভ করেন তাহলে আপনি কি লিখবেন, এটাকে অ্যাসার্টিভ করলে কি হয়। আচ্ছা, অ্যাসার্টিভের মধ্যে যাবো না, আমাদের হাতে সময় একটু কম। আমি লিখি হুইচ। আচ্ছা, বুক, হুইচ পরবর্তী যে শব্দটা ছিল আমি সেটা বসিয়ে দিলাম, কারণ আমি যদি বলি এটাকে যদি আমি অ্যাসার্টিভ করতে চাই, সহজ বিষয়, আমি ডুটাকে বাদ দিয়ে দেবো, তাহলে ইউ থেকে শুরু করে মানে সাবজেক্ট থেকে শুরু করে যা আছে সেটাই তো অ্যাসার্টিভ ফর্ম। তো আমি হুইচ বুক, এটা একটা ফ্রেজ, এই সমগ্র অংশটা হচ্ছে একটা ফ্রেজ, তো আমি এটা বসিয়ে দিলাম। আমি সাবজেক্ট থেকে শুরু করে বাকি অংশটা করব। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ পরিবর্তিত হয়ে কি হবে, আই, যেহেতু মি ছিল, আর মেইন ভার্বের পাস্ট ফর্ম সেটা হচ্ছে ওয়ান্টেড। আজকে অনেক বিষয় আপনাদের সাথে আমার কথা বলার ছিল, অনেক আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় ব্যাপার, যে কারণে আমি অনেক কিছু চাইলেও করতে পারছি না। হ্যাঁ, হাসিমুদ্দিন, ঠিক আছে, আপনি যে পরামর্শটা দিতে বলেছেন আমি দিব, সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর এবং প্রাইমারি, ঠিক আছে। হ্যাঁ, হুমায়রা, এখন কিছু পাই না, স্কুল লাইফে ন্যারেশন ভালো পারতাম, এটা সবারই ছিল, বাট এখন আপনারা ভুলে গিয়েছেন। আচ্ছা, দ্য মাদার সেড টু হার সন মে ইউ পাস দ্য এক্সামিনেশন। দেখুন মা কি করেছেন, সন্তানের জন্য দোয়া করেছেন কিংবা প্রত্যাশা করেছেন যে আমার সন্তানটা যাতে পরীক্ষা পাশ করে। তাহলে আমরা কি শিখেছিলাম, অপটেটিভ সেন্টেন্স। দেখুন অপটেটিভ সেন্টেন্স নরমালি মে দিয়ে শুরু হয়, মে থাকলে আপনাকে ধরে নিতে হবে এটা অপটেটিভ সেন্টেন্স আছে। সাবজেক্ট সেন্টেন্সের শুরুতেই যদি মে থাকে অপটেটিভ সেন্টেন্স আছে। আর অপটেটিভ সেন্টেন্স আপনাকে কি করতে হবে, রিপোর্টিং ভার্বে উইশ বা প্রে বসাতে হবে। তো আমি দেখতে পাচ্ছি সেড টু আছে বাদ, এটা হাতে থাকে কি অপশন এ সি ডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দা মাদার উইস্ট হার সন, এটা একটা আছে, এর মানে এই হার সন সেড টুর পরিবর্তে উইস্ট। আর অপশন সি তে আমরা এই অংশটা নেই, মানে অবজেক্ট নেই, তাহলে আমরা অপশন সিও বাদ দিব। হাতে থাকে এ এবং ডি। অপশন ডি তে কি আছে, দা মাদার উইস্ট হার সন, কমার পরিবর্তে আমরা এখানেও দ্যাট পেয়েছি, এখানেও দ্যাট পেয়েছি। এরপরে ইউ, ইউ কে আমরা পরিবর্তন করে কি করব, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে হার সন অনুযায়ী পরিবর্তন হবে। হার সন কিসে আছে এটাকে আমরা দেখব, এর সাবজেক্টিভ ফর্ম কি, হি। ওকে, তাহলে আমরা এখানে হি নিলাম, এখানেও হি আছে, এখানেও হি আছে। তো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম ডিরেক্ট থেকে ইনডেক্ট করার সময় মেয়ের পরিবর্তে কি হয়, মাইট হয়।
দেখুন অপশন এ মেয়ের পরিবর্তে মাইট করা হয়েছে, কিন্তু অপশন ডি তে মেয়ে রাখা হয়েছে। তাহলে কি আমরা অপশন ডি কে রাইট আনসার হিসেবে নিতে পারবো? আমাদের রাইট আনসার কি হবে? অপশন এ। অনেকে আনসার দিয়েছেন, ধন্যবাদ। চলুন আমরা পরবর্তী অংশে যাই। আনিকা এক্সক্লেইমড দ্যাট শি ওয়াজ আ গ্রেটফুল। এর মানে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি ইনডিরেক্টলি আছে, কারণ কি দ্যাট আছে। যদি কখনো দেখেন দ্যাট থাকে তাহলে কিন্তু ইনডিরেক্ট করা থাকে। যেহেতু আচ্ছা 3টায় ক্লাস হবে, ওকে, যেহেতু ইনডিরেক্ট করা আছে এর মানে আপনাকে ডিরেক্ট করতে বলা হয়েছে, তো প্রশ্নে বলাও আছে, তো এখানে আনসার হবে অপশন বি। কিন্তু এটা কিভাবে আনসারটা এটা হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আনিকা সেড হোয়াট আ ফুল আই অ্যাম। এই যে অংশটা, এটা থেকে কিভাবে আমরা আনসারটা করেছি, এটা হচ্ছে আনসার দেওয়া আছে। তো আপনি নরমালি এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইডের পরিবর্তে নরমাল সেন্টেন্সে এক্সক্লেমড ব্যবহার করতে পারেন। তো আনিকাকে আমি লিখলাম এখানে, আমি আনিকা স্পেলিংটা এভাবে লিখলাম, ওকে। আনিকা এক্সক্লেমড, কমার পরিবর্তে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। এবার আসুন ডিরেক্ট এরপরে দ্যাট পরবর্তী এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট পরবর্তী যে অংশ, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সাবজেক্ট বসাবেন। এখানে সাবজেক্ট কি ছিল? আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। তো আই কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট কি ছিল? আনিকা। আনিকা সাবজেক্ট কি? শি। এম, এম এর পাস্ট ফর্ম কি? এম এর পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়ার, তো শি এর পরে কি হবে? ওয়াজ। এবার আসুন হোয়াট আ ফুল। যদি কখনো দেখেন আপনারা এক্সক্লামেটরি সেন্টেন্সের ডব্লিউএস ওয়ার্ড আছে, মানে হোয়াট বা হাউ আছে, এটাকে বাদ দিয়ে দিবেন, এটা নিয়ে আপনি চিন্তাই করবেন না। তাহলে আপনার হাতে কি থাকে? আ ফুল, এই অংশটা থাকে। আ ফুল এই অংশটা থাকে। তো আপনার কাজ হচ্ছে এই অংশের মধ্যে দেখবেন এই যে বাকি অংশটা থাকে, মানে ডব্লিউএস ওয়ার্ডটা বাদ দিলে যা থাকে, সেক্ষেত্রে নাউন আছে নাকি অ্যাডজেক্টিভ আছে। আপনি যদি দেখেন ডব্লিউএস ওয়ার্ড বাদ দিলে নাউন থাকে, তাহলে নাউনের পূর্বে গ্রেট বসাবেন। আর যদি দেখেন অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে ভেরি বসাবেন। তো এখানে ফুল মানে হচ্ছে বোকা, এটা একটা নাউন। তো নাউনের পরে আমি কি বসালাম? সরি, নাউনের পূর্বে আমি কি বসালাম? গ্রেট বসাবো। এই যে ফুল, ফুল হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমি কি দিলাম? গ্রেড দিলাম। তো আমাদের অতিরিক্ত একটা কি ছিল? এ ছিল, যে এটা এখানে দিয়ে দিলাম। আপনার প্রশ্ন হতে পারে ফুল এটা নাউন না অ্যাডজেক্টিভ, আমি কেমনে বুঝবো? দেখুন এ হচ্ছে একটা ডিটারমিনার, আর ডিটারমিনার সবসময় নাউনের পূর্বে বসে। তাহলে কি আপনাকে আর এখন চিন্তা করতে হচ্ছে ফুল নাউন না অ্যাডজেক্টিভ? ফুল এখন অবশ্যই কি নাউন, আর নাউনের পূর্বে কে বসে? গ্রেড বসে। এখন আপনার প্রশ্ন হতে পারে নাউনের পূর্বে আমি গ্রেড কেন বসাবো? গ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফুল হচ্ছে নাউন। নাউনের পূর্বে একমাত্র অ্যাডজেক্টিভ বসার যোগ্যতা রাখে, এজন্য আমরা এখানে ভেরি না বসিয়ে কি বসাবো? গ্রেড বসাবো। তো আমি এটা আনসারটা আপনাদেরকে দেখালাম। চলুন আমরা এবার 17 নম্বর প্রশ্নে যাই। আর নাসিমা সেড হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ, এর মানে ওই ক্যাটাগরির প্রশ্নই কিন্তু এটা। তো আমি এখানে সেড এর পরিবর্তে কি দিব? এক্সক্লেম দিব। এই যে এক্সক্লেম দেওয়া আছে দুইটাতে, এ আর ডি বাদ, আমার হাতে থাকে বি এবং সি। তো হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ, তো আপনার প্রথম কাজ হচ্ছে কি? কমার পরিবর্তে দ্যাট, দ্যাট পরিবর্তে অংশ আপনি ডিরেক্ট সাবজেক্ট নিয়ে আসবেন। সাবজেক্ট কি ছিল? ইট। তো আমি আনলাম ইট সাবজেক্ট, এখানেও ইট আছে, এখানেও ইট আছে। তো এই ইজ এর পরিবর্তে এবার আপনি কি করবেন? ওয়াজ করবেন, যেহেতু এটা প্রেজেন্ট আছে পাস্ট করবেন। তাহলে আমি অপশন সি বাদ দিব, এটা নিয়ে আসলাম ওয়াজ যুক্ত সেন্টেন্সটা। তো আপনাকে বলেছিলাম আমি, যদি দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ড থাকে সেটা বাদ। তো আমি এখানে হোয়াটটা বাদ দিয়ে দিলাম। আপনার হাতে কি থাকে? আ ফাইন পিকচার। আ ফাইন পিকচার, এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইন শব্দটা এটা কোন পার্টস অফ স্পিচ? ফাইন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করার যোগ্যতা রাখে অ্যাডভার্ব। তো আমাদের হাতে এক্সক্লামেটরি সেন্টেন্সে শব্দ দুইটা, একটা গ্রেট আর হচ্ছে একটা ভেরি। তো ভেরি অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে। গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। তাহলে আমি নাউন পেলে বসাবো গ্রেট, আর যদি অ্যাডজেক্টিভ পাই তাহলে বসাবো কি? ভেরি। তো এখানে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এর পূর্বে কি আমি গ্রেট বসাতে পারবো? এর পূর্বে আমাকে অবশ্যই বসাতে হবে কি? ভেরি বসাতে হবে। কারণ কি? এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আনসার হচ্ছে অপশন বি। যদি কখনো কোনো অপশনে দেখেন সবকিছু একই লেখা আছে কিন্তু ভেরির জায়গায় গ্রেড দেওয়া আছে, সেটা কোনোভাবে আনসার করা যাবে না। কারণ হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে অবশ্যই অ্যাডভার্ব বসে। হি সেড গুড মর্নিং, এটা আমি আপনাদের অলরেডি এই এক্সাম্পলটা দিয়েছি। তাহলে আমরা কি লিখবো? হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। এর মানে সাবজেক্ট বসাবো, উইশড বসাবো, যাকে সম্বোধন করেছেন বা যাকে গিফটটা দিয়েছেন সেটা বসাবো, যেই সম্বোধন বা যে গিফটটা করেছেন সেটা দিয়ে দিব। হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। এটা নিয়ে কথা বলবো না। রফিক কল্ড মি আ লায়ার, দেখুন কোন সেন্টেন্সে যদি আ লায়ার থাকে, আ ফুল থাকে,
আ কাওয়ার্ড থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট বসাবো, কল্ড বসাবো, প্লাস এরা। এরা এর মানে একটা আমি যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাই নিব, কল্ড বসাবো, এই তিনটে শব্দের যে কোনো একটা শব্দ থাকলে সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখুন তো কোথায় আনসার আছে। রফিক কল্ড মি আ লায়ার, মানে আনসার দেয়া আছে, আপনাকে ডিরেক্ট করতে হবে। তাহলে আপনি কি করবেন, রফিক সেড টু মি, এর মানে সেড টু এর পরিবর্তে কিন্তু কল্ড অথবা টোল্ড, কিন্তু আমরা এই ক্ষেত্রে কল্ড ব্যবহার করব। তো সেড টু মি ইউ আর এ লায়ার, এটা হচ্ছে প্রশ্ন, আর এটা আনসার হচ্ছে এই। তো আপনি রফিক বসাবেন, তো এই সেড টুর পরিবর্তে কি বসাবেন, কল্ড বসাবেন। এরপর আমাদের কাজ কি হচ্ছে, এই যে অবজেক্টটা দেওয়া ছিল, সরি এখানে অবজেক্টটা লেখা হয়নি, অবজেক্ট অবজেক্ট দেয়া ছিল, সেই অবজেক্টটা বসাবো, যা বলেছে ঠিক সেই শব্দটাই বসাবো, রফিক কল্ড মি আ লায়ার। আপনারা কি বুঝতে পেরেছেন? 19 নাম্বার, 19 বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান, 19 নাম্বারটা ক্লিয়ার কিনা। এবার আমরা যাব 20 নাম্বারে, সর্বশেষ প্রশ্ন। হি সেড ফেয়ারওয়েল বাই ফ্রেন্ড, সরি মাই ফ্রেন্ডস, এর মানে এই এক্সাম্পলটা আমরা পড়েছি, যদি গুড বাই থাকে, গুড নাইট থাকে, ফেয়ারওয়েল থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমরা বিড ব্যবহার করি। তো বিড এর পাস্ট ফর্ম কি, বেড, তো বেড থাকলে আমাদের আনসার হচ্ছে অপশন সি। আজকে এ পর্যন্ত থাকবে আমাদের, আর প্রশ্ন নেই, আজকে আমরা এখানেই রাখবো। তো যারা ছিলেন আমার সাথে শুরু থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এখানেই রাখতে হচ্ছে। সবাই 20 নাম্বার কি বুঝতে পেরেছেন? তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। দেখি আজ ঠিক আছে, আপনাদের কোনো সাজেশন যদি প্রয়োজন হয় আমি অবশ্যই পরবর্তী ক্লাসে নিয়ে আসব। ঠিক আছে।